এখানে বহু বছর ধরে চলে আসা লোককথায় আছে এক অভিশপ্ত ডাইনি। কেউ বলে সে অশরীরী, কেউ বলে সে মানুষ খেকো। কিন্তু আজ আমি যে ঘটনাটি বলতে চলেছি এটা কোনো লোককথা নয়, এটা আমার এক বন্ধু নন্দিনীর সাথে ঘটে যাওয়া একটি লোমহর্ষক ঘটনা। নন্দিনী আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার শেষ রাতের ঘটনা এখনো অনেকের মুখে মুখে ফেরে। আর যারা সেই রাতে তার সাথে ছিল তারা কেউই স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। এই বলে ঋত্বিক থেমে ডুকরে কেঁদে ওঠে। নমস্কার শ্রোতা বন্ধুরা, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের বড় কোনো ঘটনা উপহার দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আজ আপনাদের সেই চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ। জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও একটি অদ্ভুত লোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। ঘটনাটি কলকাতা থেকে ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা পাঠিয়েছেন। কিছু ব্যক্তিগত কারণবশত তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই ঘটনায় উল্লেখিত তার নাম সহ বাকিদের ছদ্মনাম ব্যবহার করলাম। চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। ব্যক্তিটির নাম ঋত্বিক। ঋত্বিক যেভাবে বলেছে আমি সেইভাবে তার মতো করে উপস্থাপন করলাম। ঋত্বিক বলতে শুরু করেন। সালটার বলছি না, কারণ নির্দিষ্ট সাল বলে দিলে সেই এলাকার বহু মানুষ এমন আছে যারা বুঝতে পেরে যাবে আমি ঠিক কোন ঘটনা বলতে চাইছি, ধরে ফেলবে তারা, যা তারা কখনোই চায় না লোক সম্মুখে আসুক। বিষয়টা এমনই গোপন। যাই হোক, তখন ছিল গ্রীষ্মকাল। আমরা কয়েকজন বন্ধু মিলে ঝাড়গ্রামের একটা নির্জন গ্রামে ক্যাম্পিং এর জন্য যাই। গ্রামের নাম পাথরগাঁটি। ঝাড়গ্রামের ছোট্ট একটি গ্রাম, ছদ্মনাম, যেখানে দিনের আলোয় প্রকৃতি সবুজ আর শান্ত মনে হলেও রাতের অন্ধকারে অদ্ভুত এক অনুভূতি গ্রাস করে। গ্রামের বাড়িগুলোর মধ্য দিয়ে বয়ে চলা সরু গলি আর উঁচু গাছপালার আড়ালে গা ছমছমে যেন কোনো রহস্য লুকিয়ে থাকে। সেই গ্রামের এটাই সাধারণ চিত্র। কিন্তু এখানে এমন এক ঘটনার জন্ম হয়েছিল যার গল্প এখনো লোকমুখে ঘুরে বেড়ায়, আর সেটা হলো এক ডাইনির অভিশাপ। এটা এমন এক ঘটনা যা বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু যারা এর শিকার হয়েছেন তারা জানেন এটা কোনো কাল্পনিক কাহিনী নয়। জায়গাটা শহর থেকে বেশ দূরে, আর মোবাইল নেটওয়ার্কও খুব দুর্বল। আশেপাশে বড় বড় শাল আর পলাশের জঙ্গল, ভাঙা একটা মন্দির আর অদ্ভুত নিস্তব্ধতা, যেন প্রকৃতি নিজেই কিছু একটা লুকিয়ে রাখতে চায়। আমরা ছিলাম 6 জন: নন্দিনী, সায়ন, অভিষেক, অনির্বাণ, মেহুল ও আমি ঋত্বিক। ঝাড়গ্রামের স্টেশনে নেমে দামাদামি করে আমরা যতক্ষণে একটি অটো ঠিক করলাম, ততক্ষণে বিকেল গড়িয়ে শাল পলাশের সবুজে রাঙা অরণ্যের অন্ধকারাচ্ছন্ন আঁচলে ঢলে পড়তে শুরু করেছে সূর্য। পাথরঘাটি গ্রাম ঝাড়গ্রামের সভ্যতার শহরতলির আলো থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে, ঘন অরণ্যের মাঝে একটি প্রত্যন্ত গ্রাম। এটি পৌঁছাতে যে রাত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই নন্দিনীর যত সব বাড়াবাড়ি, ও এক প্রকার জোর করে এই ট্যুরের প্ল্যানটা অর্গানাইজ করে, আর আমাদের সবাইকে রীতিমতো জোর করে ধমক দিয়ে নিয়ে এসেছে। কলেজের টপার নন্দিনী, তাই বাকি আমাদের মতো ব্যাক বেঞ্চাররা না বলি কি করে। অগত্যা সবাই মিলে অটোতে উঠে বেরিয়ে পড়লাম অজানা অমোঘ টানে। তখন কি আর জানতাম যে আমাদের ভবিতব্যে কোনো বিভৎসতা অপেক্ষা করছে, এবং নন্দিনীর হঠাৎই বা ট্যুর প্ল্যান করার কারণ কি। যাই হোক, মিনিট 20 মধ্যে দেখলাম আমাদের অটো কালো মসৃণ পিচের মায়া ত্যাগ করে এবড়ো খেবড়ো লাল মাটির রাস্তা ধরে ঘন জঙ্গলের বুক চিরে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। এদিকে সন্ধ্যা ততক্ষণে ধীরে ধীরে গাঢ় অন্ধকারে ঘনীভূত হতে শুরু করেছে। অটোর ভুটভুট শব্দ ব্যতীত ঝিঁঝি পোকার ডাক ক্রমশ গাঢ় হচ্ছিল। কলেজে প্রথম যেদিন নন্দিনীর সাথে আলাপ হয়েছিল সেদিন থেকেই জানতাম ও ভীষণ ডাকাবুকো। না হলে র্যাগিং করতে আসা 3rd ইয়ারের বড় দাদাদের কেউ এভাবে সাহায্য করতে পারে? যাই হোক, পাথরগাঁটিতে পৌঁছাতেই খেয়াল করলাম নন্দিনী আগে থাকতেই স্থানীয় 2 জন যুবকের সাথে কেমন করে যেন যোগাযোগ করে আমাদের থাকার জন্য জঙ্গল লাগোয়া 2টি তাঁবু খাটিয়ে রেখেছে।
যুবক দুজনের বয়স ওই 20-22 মতো হবে। একজনের নাম শ্যাম মাহাত আর অপরজনের নাম রতন মান্ডি। তাঁবুতে জিনিসপত্র নামাতে নামাতে রাত্রি ততক্ষণে সেদিনের জন্য পাকাপাকি ভাবে ভোর পর্যন্ত জাগিয়ে বসতে তৎপর। ব্যাগপত্র সব নামিয়ে রতন তাদের আঞ্চলিক ভাষায় শ্যামকে কিছু একটা বলে আমাদের থেকে বিদায় নিয়ে অন্ধকারাচ্ছন্ন গ্রামের গলিতে মিলিয়ে গেল। আমরা অবাক হয়ে শ্যামের দিকে তাকাতে শ্যাম মাহাত আধো আধো ভাঙা বাংলায় বলে, আরে রতন গ্রামে গেল তোদের জন্য জিনিসপত্র আনতে, তোরা কি রাতে খাবি ক্লাই? দাঁড়া, আমি ততক্ষণে আগুন জ্বালানোর ব্যবস্থা করি। এই বলে শ্যাম মাহাত আমাদের জন্য তাঁবুর পাশে বসার ব্যবস্থা করে তার সামনে বেশ উঁচু করে একটি বনফায়ার সাজিয়ে তার থেকে 10 দূরে রান্নার জন্য লাল নুড়ি পাথর দিয়ে একটি উনুন বানিয়ে তাতে আগুন জ্বালাতে ব্যস্ত হয়ে পড়ে। বনফায়ারের শিখা ধীরে ধীরে গগনচুম্বী হয়ে উঠতে শুরু করে। আমরা সবাই তার চারপাশে গোল করে বসে জমিয়ে আড্ডা দেওয়া শুরু করলাম। রতন মান্ডি তখনও ফিরে আসেনি, তাই বুঝতে পারছিলাম রাতের খাবার রেডি হতে এখনো অনেক বাকি। শ্যামের মুখে আবার শুনলাম নন্দিনীর কথা মতো নাকি আমাদের জন্য বুনো মোরগের ঝাল ঝাল লাল ঝোলের বন্দোবস্ত করা হয়েছে। ফলে সময় তো লাগবেই, অগত্যা কি আর করা যাবে। আড্ডার পসার বাড়াতে শুরু করলাম। আমরা ততক্ষণ পর্যন্ত এটা জানতাম না যে নন্দিনী হঠাৎ এইভাবে এই ট্যুরের প্ল্যানটা কেন করলো। আড্ডা বেশ জমে উঠেছে, প্রায় আধা ঘন্টা মতো সময় কেটে গেছে। এমন সময় প্রথমবারের মতো নন্দিনী এই ট্যুরের মূল উদ্দেশ্যটা খোলাসা করে আমাদের সামনে উপস্থাপন করল। সে বলে, তোরা কি জানিস এই জঙ্গলে নাকি এক সময় এক ভয়ঙ্কর মহিলা থাকত, সবাই তাকে রক্তমুখী ডাইনি বলে ডাকত। এও শুনেছি সে নাকি গ্রামের লোকদের রক্ত পান করত। যারা তাকে দেখেছে তারা আর ফিরে আসেনি। আজও গভীর রাতে যদি কেউ 3 বার জোর গলায় তার নাম ধরে ডাকে, সে সামনে এসে দাঁড়ায়। নন্দিনীর মুখে রক্তমুখী ডাইনির নাম শুনে বাকিরা হো হো করে হেসে উঠলেও সেই হাসির পরিসমাপ্তি মাঝপথে থেমে যায়। অন্ধকারাচ্ছন্ন লাল মাটির রাস্তার ওপর ঝনঝন করে কিছু মেটালিক বস্তু পড়ার শব্দ হয়। দেখলাম শ্যাম মাহাতো আতঙ্কে, এটা কি বলছিস দিদিমণি? হে, তুই কার নাম লিখছিস? তুই জানিস লাই, এই নাম লেয়া বারণ। বাকিদের হাসির রব উঠলেও এই সমস্ত অতি প্রাকৃতিক বিষয় নিয়ে হাসাহাসি আর কি আমি মোটেও পছন্দ করতাম না। পাশে থাকা টর্চ লাইটটা আওয়াজের উৎসের দিকে ফেলতে বুঝতে পারলাম রতন মান্ডি আমাদের রান্নার জন্য আনা বাসন কোসন নিয়ে চমকে উঠে হুড়মুড়িয়ে পড়েছে। শ্যাম ছুটে গিয়ে তাকে ধরে তোলার সময় লক্ষ্য করলাম রতন থরথর করে কাঁপছে। উঠতে উঠতে কাঁপা কাঁপা স্বরে রতন বলে উঠল, শ্যাম, এরা কেন এসেছে বটে? তুই বললি যে শুধু জঙ্গল দেখতে এসেছে, তাইলে দিদিমণি ওই নাম লিখছে কেন? ভাই, কেউ বাঁচবে ক্লাই, চল আমরা পালাই, এখানে থাকলে আমরাও মারা পড়ব। পরিস্থিতি হাতের নাগালের বাইরে যাচ্ছে দেখে নন্দিনী তাড়াতাড়ি শ্যামের হাতে মোটা অঙ্কের কিছু বকশিস গুঁজে দিয়ে বলল, আরে না না শ্যাম, তোমরা কিছু চিন্তা করো না, আমরা আর ওই নাম নেব না। তোমরা যাও, রান্না বান্না সব রেডি করে ফেলো তো, আমরা আরো কিছুক্ষণ আড্ডা দিই, তারপরে খাওয়া দাওয়া করব। এখন বুঝতে পারছি নন্দিনী কেন এখানে হঠাৎ করে ট্যুরের প্ল্যান করেছে। আসলে ও বরাবরই খুব সাহসী এবং এইসব অতি প্রাকৃত বিষয় নিয়ে কাঁটাছেঁড়া করা তার বরাবরের অভ্যেস। এসব কিছু মানতে সে যেরকম চায় না, সেরকম এসব কিছুর মধ্যে কোনো সত্যতা আছে কিনা তা খোঁজার চেষ্টা করে। যাই হোক, আমরা আবারও আড্ডায় মশগুল হলাম। বাকিরা তখনও ডাইনির বিষয়টা নিয়ে হাসাহাসি করছিল। রাত তখন 10:15 মতো বাজে। শ্যাম ও রতন আমাদের খাবার পরিবেশন করে। সায়নের কথা মতো আরো কিছু কষা মাংস একটি থালায় ঢেকে কোন রকমে বিদায় নিয়ে গ্রামের অন্ধকারাচ্ছন্ন গলিতে মিলিয়ে যায়। আসলে যখন থেকে তারা এই রক্তমুখী ডাইনির নাম শুনেছে, তখন থেকে কেমন যেন একটা অস্বস্তিতে ভুগছিল। যাওয়ার সময় নন্দিনীকে বলে যায় যে সকালে এসে সব বাসন কোসন নিয়ে যাবে। ওরা চলে যেতে দেখলাম বাকিরা ঝাড়া হাত পায়ে ভূত প্রেত ডাইনি নিয়ে হাসাহাসি আর আলোচনা শুরু করল। আমি ওই এক থালা কষা মাংসের সদ্গতি করতে দেখলাম অভিষেক এবার ব্যাগ থেকে রঙিন পানীয় ভরা 2টি বোতল বের করল। আমি না খেলেও বাকিদের খাওয়ায় আমার কোনো আপত্তি ছিল না। দেখলাম নন্দিনীও ছোট্ট একটা গ্লাস নিয়ে বসল। আমার জন্য অবশ্য জুসের ব্যবস্থা ছিল। কয়েক মুহূর্ত কেটে যায়, সবাই যে যার মতো হাসি ঠাট্টা করছে। হাতে রঙিন গ্লাস, চোখে মুখে হালকা উত্তেজনা।
আলো আধারির খেলা সে রাতে এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ তৈরি করেছে। এমন সময় গ্লাসে লম্বা একটা চুমুক দিয়ে মেহুল মস্করা করে বলে, হায় রক্তমুখী, রক্তমুখী আয়, আয় রক্তমুখী, যদি সত্যি তুই থাকিস তো আমাদের সামনে আয়। এই দেখ 3 বার তোর নাম নিলাম। কথাগুলো কানে যেতেই আতঙ্কে আমার হৃৎপিণ্ড যেন থমকে গেল। দেখলাম অদূরে ঝোপঝাড় হালকা দুলতে শুরু করেছে, তবে কিছুই ঘটল না। আমরা আবার নিজেদের গল্পে মেতে উঠলাম। কেউ গুরুত্ব দিল না মেহুলের কথাকে, কিন্তু মিনিট 2 কাটতে না কাটতেই হঠাৎ নন্দিনী উঠে দাঁড়ায়। শুনলি? বুঝলাম ওর কণ্ঠস্বর কাঁপছে। তোরা কি শুনতে পাচ্ছিস? কেউ কে যেন আমার নাম ধরে ডাকছে। আমরা সবাই চুপ, শুধু একে অপরের দিকে তাকাচ্ছিলাম। তুই নিশ্চয়ই ভুল শুনেছিস, সায়ন বলে উঠল। ওর মুখে একটা অস্বস্তির ছাপ, কিন্তু দেখলাম নন্দিনী আমাদের কথা তোয়াক্কা না করে চারপাশে তাকিয়ে কাউকে খুঁজতে খুঁজতে বলে উঠল, তুই তো এতক্ষণে জেনে গেছিস যে কি কারণে আমি এখানে এসেছি। সায়ন মস্করা করে রক্তমুখী ডাইনিকে ডাকলেও আমি সন্ধ্যা থেকে মনে মনে তাকে ডাকছি। সত্যি যদি ও থেকে থাকে তবে আমাদের সামনে এসে দেখাক। জানি না ও কিনা, তবে আমি নিশ্চিত কেউ একজন আমার নাম ধরে ডেকেছে। দেখলাম নন্দিনীর চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে গেছে, মুখটা মৃত মানুষের মতো ফ্যাকাশে। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসলো, একটা চাপা হাসির শব্দ, নারী কণ্ঠ। ঠান্ডা লোমহর্ষক এক পরিস্থিতি। হাড়ের ভেতর শীতল শিহরণ বইতে লাগলো। আমি যেন আতঙ্কে জমে গেছি, কেউ নড়তে পারছিলাম না। দম নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল। গভীর রাতে এই নির্জন জঙ্গলে কুয়াশা আচ্ছন্ন ঝোপের মধ্যে একজন মহিলা হাসছে, বিষয়টা মোটেও স্বাভাবিক না। হাসিটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল, যেন খুব কাছাকাছি কেউ হাসতে হাসতে এগিয়ে আসছে। হঠাৎই খেয়াল করলাম চারিদিকে পিন ড্রপ সাইলেন্স। আমরা বুঝতে পারলাম কেউ একজন আমাদের এক দৃষ্টিতে দেখছে, ঠিক আমাদের পাশেই। খানিক বাদে হঠাৎই নন্দিনী যেন এক অদৃশ্য শক্তির টানে অন্ধকার ঝোপের দিকে এগিয়ে যেতে লাগলো। ওর হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছিল স্বাভাবিক না, শিথিল অথচ নিয়ন্ত্রিত গতিতে ও এগিয়ে যাচ্ছিল, ঠিক যেন কেউ ওকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা হতবাক হয়ে চেয়ে রইলাম। নন্দিনী থাম, কোথায় যাচ্ছিস? অভিষেক আতঙ্কে চিৎকার করে ওঠে, কিন্তু নন্দিনীর কোনো বিকার নেই, যেন আমাদের কোনো অস্তিত্বই সে টের পাচ্ছে না। আমাদের গলার আওয়াজ যেন ওই ঘন অন্ধকারের ভেতর হারিয়ে যাচ্ছে। বাতাস ভারী হয়ে উঠছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎই এক দমকা ঠান্ডা হাওয়া আমাদের শরীর ছুঁয়ে বয়ে যেতেই গায়ের লোম দাঁড়িয়ে গেল। মুহূর্তেই তখনই সেই ভয়ানক হাসির শব্দটা আবারও শুনতে পেলাম। এবারে সেটা আরো বিকৃত, আরো তীক্ষ্ণ, এবং হাসিটা যেন আমাদের চারপাশেই প্রতিধ্বনিত হওয়া শুরু করেছে, ঠিক এমন ভাবে যেন জঙ্গল জুড়ে অদৃশ্য একাধিক কণ্ঠ হাসছে। আমরা আতঙ্কে ছুটে গিয়ে নন্দিনীর হাত ধরতে চাইলাম, কিন্তু সে আচমকাই অদ্ভুতভাবে বিপুল পৈশাচিক শক্তি দিয়ে আমাদের সবাইকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমরা মাটিতে লুটিয়ে পড়ি। চোখের সামনে কেবল নন্দিনীর দাঁড়িয়ে থাকা অবয়বটা দেখতে পেলাম, কিন্তু সেটা নন্দিনী ছিল না। মনে হলো ওর দেহের ভেতর কিছু একটা ঢুকে গেছে। ওর চোখ দুটো কোনো স্বাভাবিক মানুষের চোখের মতো ছিল না। চোখের পরিবর্তে যেন বিশাল ফাঁকা গভীর এক গহ্বর, যেন এক চিরন্তন শূন্যতা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা উপলব্ধি করতে পারছিলাম চারপাশের গাছগুলো বদলে গেছে, সেগুলো যেন আরো লম্বা, আরো বিকৃত হয়ে গেছে। কালো ছায়ার মতো হাত বাড়িয়ে যেন ওরা আমাদের গ্রাস করতে চাইছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, কাঁচা রক্তের গন্ধ। নন্দিনী সামনের দিকে তাকিয়ে এক পুতুলের মতো অস্বাভাবিক শীতল কণ্ঠে ফিসফিস করে বলল, ও ডাকছে, আমাকে যেতে হবে। তারপর দেখি আচমকাই সে ছুটতে শুরু করেছে। আমরা চিৎকার করে ওকে ডাকতে চাইলাম, ছুটে গিয়ে ওকে ধরতে চাইলাম, কিন্তু বিশ্বাস করুন কিছুতেই পারছিলাম না। ও যেন অস্বাভাবিক গতিতে ছুটছিল। পায়ের নিচের শুকনো পাতাগুলো মচমচ করে ভেঙে গুড়িয়ে যাচ্ছিল। আমাদের চিৎকার, আমাদের আতঙ্ক কিছুই যেন ওর কানে পৌঁছচ্ছিল না। নন্দিনী জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে আমরা শুনতে পেলাম জঙ্গলের গভীর থেকে ভেসে আসা একটা কর্কশ আর্তনাদ। সেই আর্তনাদ নন্দিনীর নাকি অন্য কারো আমরা জানতাম না, কিন্তু অনুভব করলাম আমাদের চারপাশে কিছু আছে, আমাদের দেখছে, যেন অপেক্ষা করছে। আমরা আতঙ্কে দিশেহারা হয়ে পড়ি। বুকের ভেতর হৃদস্পন্দন এত জোরে ধকধক করছিল যেন মনে হচ্ছিল এই বুঝি সেটা ছিঁড়ে বেরিয়ে আসবে। অনির্বাণ আতঙ্কে ফিসফিস করে বলল, নন্দিনীকে যদি খুঁজতে যাই তাহলে হয়তো আমরাও ফিরে আসবো না।
কথাগুলো ঠিকই, কিন্তু ওকে এভাবে একা ফেলে যাওয়াটাও সম্ভব না। চারপাশের নিস্তব্ধতা আরো গা ছমছমে হয়ে উঠেছিল, যেন জঙ্গলটা আমাদের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। আমরা টর্চ জ্বালিয়ে জঙ্গলের ভেতর ঢুকলাম। আলো টলমল করে কাঁপছিল, আর আমাদের পায়ের নিচে শুকনো পাতা মচমচ শব্দ তুলে ভেঙে যাচ্ছিল। চারিদিকে শুধু অন্ধকার আর কুয়াশার মোটা চাদর। কয়েক মিনিট পর আবারও আমরা সেই বিকট পৈশাচিক হাসি শুনতে পাই। শব্দটা যেন ঠিক সামনে থেকেই আসছিল, একটা গভীর বিকৃত হাসি, যেন কোথা থেকে ফাঁপা কণ্ঠে আমাদের নাম ধরে কেউ ডাকছে। আতঙ্কে গা দিয়ে যেন ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ছিল। কয়েক মুহূর্ত চলার পর সামনে আলো ফেলতেই আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা কঙ্কালসার মহিলা। তার মাথা উল্টো দিকে ঘুরে আছে, জিভ ঝুলে আছে বুক পর্যন্ত, চোখ দুটো লালচে কালো, ফাঁপা, গভীর, যেন শূন্যতার গহ্বরে ডুবিয়ে দেবে। আমরা চিৎকার করতে গিয়েও পারলাম না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার ঠিক পেছনে আচমকা যে দৃশ্যপটটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের শরীর ভয়ে শিথিল হয়ে আসে। আমরা দেখি একটা বিশালাকায় আধ পোড়া শুকনো গাছ, সম্ভবত বট গাছ, যার ডালে ঝুলছে নন্দিনী। ওর দেহ কাঁপছে না, দুলছে না, কিন্তু অদ্ভুতভাবে আমাদের দিকেই তাকিয়ে আছে। ওর মুখের চামড়া যেন গলতে শুরু করেছে, কালচে হলদেটে মাংস ঝুলে পড়েছে। চোখের জায়গায় গভীর অন্ধকার ফাঁকা গর্ত, যার ভেতর থেকে থকথকে কিছু একটা গড়িয়ে পড়ছে। আমরা বিস্ফারিত দৃষ্টিতে দেখলাম নন্দিনীর ঠোঁট বাঁকা হয়ে ধীরে ধীরে ফাঁক হলো। তারপর বলল, মেহুল, তুই কেন ডাকলি ওকে? এবারও তোকে নেবে, তারপর বাকিদের। আর তোরা কেউ বাঁচতে পারবি না। রক্তমুখী আমাকে নিয়েছে, এবার তোদের পালা। সেই বিভীষিকার মাঝেও স্পষ্ট বুঝতে পারছিলাম নন্দিনী আর বেঁচে নেই, কিন্তু এটা বুঝতে পারছিলাম না ওর ভেতর থেকে কে বা কারা কথা বলছে। আর ঠিক তখনই গোটা জঙ্গলে বিকট চিৎকার ভেসে উঠল। চারপাশের গাছপালাগুলো কাঁপতে শুরু করলো, পাতাগুলো নিজের থেকেই মাটিতে ঝরে পড়ল। আমরা বুঝতে পারছিলাম হয়তো রক্তমুখী ডাইনি আমাদের রেহাই দেবে না। আমরা যখন জঙ্গলের ভেতরে নন্দিনীকে খুঁজতে ঢুকেছিলাম, তখন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছিল। শীতল বাতাসের মধ্যে ফিসফিসানি, বিকৃত হাসি, আর সেই অদ্ভুত পায়ের আওয়াজ, যা আমরা আগে কখনো শুনিনি। এ যাবৎ ভূত প্রেত পিশাচ বিশ্বাস না করলেও ততক্ষণে সবার গভীর ভয় ও বিশ্বাস শক্ত আঠার মতো জাঁকিয়ে বসেছিল। নন্দিনীর রক্তমুখী ডাইনির গল্প এই এলাকায় দীর্ঘদিনের মানুষের বিশ্বাস চাক্ষুষ সামনে উপস্থিত। এখন বুঝতে পারছি নন্দিনী প্রথম থেকেই ডাইনির বশে চলে গিয়েছিল, এবং এটা স্পষ্ট যে ও ডাইনির ডাকে সাড়া দিয়েছিল। আমাদের সামনে দাঁড়িয়ে থাকা কঙ্কালসার মহিলাটা কি আদৌ সেই রক্তমুখী ডাইনি, তা দেখার বা বোঝার মতো ক্ষমতা আমাদের কারো ছিল না। নন্দিনীর কথা অনুযায়ী সন্ধ্যা থেকেই ও রক্তমুখী ডাইনিকে স্মরণ করছিল, আর মেহুলও তো মজা করে ডেকেছিল। তখনই বোধহয় সেই অভিশপ্ত আত্মা নন্দিনীকে লক্ষ্যবস্তু বানিয়েছিল, ওকে ধীরে ধীরে গ্রাস করছিল, ওকে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। তাই যখন আমরা ওকে জঙ্গলের ভেতরে অনুসরণ করছিলাম, তখন সে নন্দিনীর দেহই ছিল, কিন্তু হয়তো ততক্ষণে নন্দিনীর আত্মা শরীর ছেড়ে বেরিয়ে গিয়েছিল। ওর দেহটা শুধুমাত্র একটা খোলস, যা ওই ডাইনি ব্যবহার করছিল। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সামনে দাঁড়িয়ে থাকায় সেই কঙ্কালসার নারীকে আসলেই রক্তমুখী ডাইনি, নাকি নন্দিনীর মধ্য দিয়ে সে আমাদের সবার জন্য একটা ফাঁদ তৈরি করছে? আমরা কি পালাতে পারবো, নাকি এই জঙ্গলের অভিশাপ আমাদের গ্রাস করবে? সেই রাতে নন্দিনীর ওরকম ভয়ঙ্কর মর্মান্তিক পরিণতি চাক্ষুষ দেখার পর আমরা কয়েক মুহূর্ত ঠায় পাথরের মতো দাঁড়িয়ে থাকি। হুঁশটা ফেরে আবারও সেই বিভৎস হাড় কাঁপানো হাসিতে। আমরা প্রায় চিৎকার করে প্রাণপণ দৌড়াতে শুরু করলাম। ছুটতে ছুটতে খেয়াল করলাম পেছন থেকে অদ্ভুত রকমের সব শব্দ ভেসে আসছে। উপলব্ধি করলাম সেই কঙ্কালসার বিভৎস নারী মূর্তি পেছনে ছুটে আসছে। মনে হচ্ছিল সেই বোধহয় রক্তমুখী ডাইনি। তার ছুটে আসা যেন গর্জনের মতো কানে বিঁধছিল। পায়ের শব্দ নয়, বরং মাটিতে নখ ঘষার মতো একটা বিকট আঁচড়ের আওয়াজ। পেছনে তাকাতেই বুকের ভেতরটা জমে গেল। বিভৎস নারী মূর্তিটি মাটির উপরে নয়, যেন শূন্যে ভাসছে। তার ঝুলে থাকা চুল বাতাসে দুলছে। বিকৃত ঠোঁটের কোণে সেই ভয়ঙ্কর হাসি, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আমরা দ্রুত দৌড়াচ্ছিলাম। ও
যত দ্রুত দৌড়াচ্ছিলাম তত দ্রুতই এগিয়ে আসছিল। খানিকটা যাওয়ার পর আরো একটা ভয়ঙ্কর অদ্ভুত ঘটনা ঘটে যায়। অন্ধকারটা ততক্ষণে চোখে শুয়ে গেছে। আমরা হাঁ করে বিস্ফারিত চোখে দেখলাম মাটির নিচ থেকে উঠে এলো ভয়ঙ্কর শেকড় বা চুলের মতো কিছু। কৃষ্ণ গহ্বরের মতো কালো পিচ্ছিল, যেন সরীসৃপের মতো পাক খাচ্ছে। ওগুলো জীবন্ত। আমরা আতঙ্কে পালানোর আগেই ওগুলো আমার পা টেনে ধরল, পায়ের গোড়ালি শক্ত করে চেপে ধরল। ঠান্ডা মৃত মানুষের মতো একটা অনুভূতি ছড়িয়ে পড়ল শরীরে। আমি অনুভব করলাম আমরা বোধহয় কেউ আর এখান থেকে বেরিয়ে যেতে পারবো না। সায়ন আর ধৈর্য ধরে রাখতে পারল না, আচমকাই চিৎকার করে উঠে ওগুলো ছিঁড়ে ফেলতে চাইল। অভিষেক মরিয়া হয়ে মাটি আঁকড়ে ধরে টেনে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু কেউই কিছু করতে পারছিল না। বাকিরা ভগবানের উপর ততটা বিশ্বাস না করলেও আমি ভগবানে বিশ্বাস করতাম। আমার পরিবার কুলীন উচ্চ বংশীয় ব্রাহ্মণ পরিবার, বাড়িতে শালগ্রাম শিলা প্রতিষ্ঠিত। আমি দিগ্বিদিক জ্ঞান হারিয়ে আমার ইষ্ট দেবতার নাম স্মরণ করতে শুরু করি। শরীর ততক্ষণে ক্লান্ত হয়ে ধীরে ধীরে শিথিল হয়ে আসছিল। তখনই আকাশ কাঁপিয়ে বিকট বজ্রপাতের মুহূর্তের জন্য চারপাশটা দুধ সাদা আলোয় ভরে উঠল, আর সেই সঙ্গে ডাইনির চিৎকার। কিন্তু সেই চিৎকার এ যাবতীয় চিৎকার গর্জনের থেকে আলাদা। সেই চিৎকার যেন বাতাস কাঁপিয়ে দিচ্ছিল। আমাদের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। চোখের সামনে সব তালগোল পাকিয়ে ঘুরতে লাগলো। আমরা ধপ করে মাটিতে লুটিয়ে পড়লাম। চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। পরদিন সকালে চোখ খুলতে দেখি বেশ কয়েক জোড়া অচেনা চোখ আমাদের ওপর অদ্ভুত কৌতূহলী ভঙ্গিমায় ঝুঁকে আছে। আমরা চিৎকার করতে গিয়েও থমকে যাই। গত রাতের আতঙ্কটা তখনও কাটেনি। দেখি অপরিচিত মুখের ভিড়ে দুজন পরিচিত মানুষ দাঁড়িয়ে আছে, শ্যাম মাহাত ও রতন মান্ডি। ধীরে ধীরে ঠাহর করতে পারলাম আমরা একটা মাটির বাড়ির দালানে শুয়ে আছি। কিছু বলে ওঠার আগেই শ্যাম এগিয়ে এসে সমস্তটা খুলে বলল যে কি করে আমরা এখানে এলাম। শ্যাম জানায় যে তারা যথারীতি সকালে আমাদের তাঁবুর দিকে গিয়েছিল রাতের বাসন কোসন আনতে, কিন্তু গিয়ে দেখে তাঁবু ফাঁকা, কেউ নেই। তারা অবাক হয়ে এদিক ওদিক আশেপাশে খোঁজাখুঁজি করে যখন আমাদের আর খুঁজে পায়নি তখন ভীষণ ভয়ে পড়ে যায়। খানিক বাদে লক্ষ্য করে তাঁবুর সামনে মাটিতে অগণিত পায়ের ছাপ, কিন্তু সেসব ছাপ জঙ্গলের ভেতর গেছে, ফিরে আসেনি। ভয় আর কৌতূহল তাদের মাথা তালগোল পাকিয়ে দিচ্ছিল। তারা জঙ্গলের দিকে এগিয়ে যায়, আর তখনই জঙ্গলের ভেতরে আমাদের অচেতন নিশ্চল অবস্থায় পড়ে থাকতে দেখে। আমাদের শরীর ঠান্ডা, কাপড় মাটি আর শুকনো পাতায় মাখামাখি। তারা আমাদের একে একে নাড়া দেয়, তবুও জ্ঞান ফেরে না। গ্রামের কিছু লোকজনের সাহায্য নিয়ে ধরাধরি করে আমাদের শ্যাম মাহাত তার বাড়ির দালানে নিয়ে এসে শোয়ায়। আমরা ধীরে ধীরে জ্ঞান ফিরে পেলাম, কিন্তু নন্দিনী কোথায়? আমরা উঠে চারিদিক তাকালাম, নন্দিনী কোথাও নেই। হঠাৎই গত রাতের সমস্ত ঘটনা আমাদের মনে পড়ে যায়। আমরা উদ্ভ্রান্তের মতো নন্দিনীর দেহটাকে এদিক ওদিক খুঁজতে চাইলাম, কিন্তু ওর দেহ কোথাও নেই। তবে কি গত রাতের ঘটনার স্বপ্ন? আমরা ধরফর করে উঠে উপস্থিত সবাইকে গত রাতের সমস্ত বিষয়টা খুলে বলি এবং আবারও জঙ্গলে যেতে চাই নন্দিনীকে খুঁজতে। কিন্তু দেখলাম একজন বয়স্ক বুড়ো, পরনে মলিন ধুতি হাঁটু পর্যন্ত তুলে কুঁচি দিয়ে পড়া, গায়ে তার থেকেও মলিন একটা চাদর, কোমরটা খানিকটা ধনুকের মতো বেঁকে গেছে। খুক খুক করে কাশতে কাশতে লাঠির ওপর ভর দিয়ে কয়েক পা আমাদের দিকে এগিয়ে এসে ভারী গম্ভীর কণ্ঠে আমাদের জঙ্গলে যেতে বাধা দিল। বেটারা কোথায় যেতে চাইছিস? জঙ্গলে? দিদি ভনিকে আর জঙ্গলে পাবি ক্লাই? ও তাকে গিলে খেয়েছে, ওই রক্তমুখী ডাইনি। জঙ্গলে গিয়ে কোনো লাভ নাই। আমরা কিছু বলতে যাব তার আগেই শ্যাম জানায় যে বয়স্ক দাদু শিবু মাহাত এই গ্রামের মোড়ল, আর সেই সঙ্গে একজন গুণিন। তারা সবাই বিশ্বাস করে যে নন্দিনী আর বেঁচে নেই, ডাইনি তাকে নিয়ে গেছে। তবে কি আমাদের চোখের সামনে গত রাতে যা ঘটেছে তা বাস্তব? কিন্তু এইভাবে নন্দিনীকে না খুঁজে তো আর ফিরে যাওয়া যায় না। পুলিশকে জানানো দরকার। নন্দিনী কলকাতায় পড়াশোনা করলেও তার পরিবার তাদের গ্রামের বাড়ি ঘাটালে থাকে। আমি আর দেরি না করে ফোন দিয়ে তাদের অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক ঘটনাটা জানাই এবং সেই সঙ্গে শ্যামের সাহায্যে ওর মোটর বাইকে করে ঝাড়গ্রামের লোকাল থানায় একটি মিসিং ডায়েরি করি। থানায় গিয়ে আমি অবাক হয়ে যাই। দেখলাম থানার ওসি পাথর গাঁটির নাম শুনে হাল ছেড়ে দিল। তার মুখেও সেই একই ডাইনির গল্প। আমি রীতিমতো অবাক হই। আইন কি এসব মানে? আমরা আজকের যুবক, আইনের দোহাই দিয়ে শেষমেশ
ওসিকে রাজি করাই। তিনি থানায় একটি কনস্টেবল ও ফরেস্ট রেঞ্জের সাথে যোগাযোগ করে একটি স্টাফকে আমাদের সাথে পাঠায়। আমরা দুপুর পর্যন্ত জঙ্গলের এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু নন্দিনীর দেহটা কোথাও পাওয়া যায় না। শ্যামের কথা মতো সেই জঙ্গলে শেয়াল থাকলেও এমন কোন হিংস্র জন্তু জানোয়ার নেই যে নন্দিনীর দেহটা টেনে নিয়ে যাবে। শেষে খুঁজতে খুঁজতে সেই প্রকাণ্ড আধ পোড়া বটগাছটার কাছে পৌঁছাতেই শুধু আমরা নয়, কনস্টেবল সহ গ্রামের লোকজন ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। সবাই বলে ওঠে, এ তো সেই আধপোড়া রক্তমুখী ডাইনির কাজ। আমাদের মন তখনও গত রাতের ঘটনাটাকে কাল্পনিক বলে প্রমাণ করতে চাইছিল, অথচ গাছের গায়ে রক্তের ছিটে ফোটা স্পষ্ট। চিহ্নগুলো কেমন যেন অদ্ভুত, যেন কেউ কিছু লিখতে চেয়েছিল কিন্তু অসম্পূর্ণ থেকে গেছে। আমরা কাঁপতে কাঁপতে সেই বিভৎস আধপোড়া গাছটার দিকে তাকাতেই হঠাৎ নজর তার পেছনে গেল। সেই ভর দুপুরে গাছের পেছনে কেমন একটা জমাট বাঁধা অন্ধকার দেখে আমরা সবাই আঁতকে উঠি। আর তখনই বুঝতে পারলাম এই অভিশপ্ত জঙ্গল আমাদের ছেড়ে দেয়নি। নন্দিনী এখানেই আছে। সেই রক্তমুখী ডাইনি নন্দিনীকে হয়তো আটকে রেখেছে বা মেরে ফেলেছে, কিন্তু কিভাবে? আজও ঝাড়গ্রামের সেই জঙ্গলে কেউ রাতে যেতে চায় না, কারণ যারা যায় তারা আর ফিরে আসে না। আর আমরা জানি না সেদিন ঈশ্বরের কোন অশেষ কৃপায় আমরা বেঁচে গিয়েছিলাম। তবে আজও সেই রাতের দুঃস্বপ্ন আমাদের তাড়া করে। সেই ডাইনির বিকৃত মুখ, নন্দিনীর ঝুলে থাকা দেহ আর চাপা হাসি। নন্দিনীর পরিবারের লোকজন দুপুরের পর পৌঁছে গিয়েছিল। যতক্ষণে তারা নন্দিনীর জিনিসপত্র ব্যাগ নিয়ে পাথর গাঁটি ছাড়ালো, ততক্ষণে সূর্য ম্লান মুখে পশ্চিমের জঙ্গলে মুখ লুকাতে মরিয়া। বাকিরা নন্দিনীর পরিবারের গাড়িতে ফিরে গেলেও আমিও অভিষেক সেই রাতে শ্যাম মাহাতের বাড়িতে থেকে গেলাম। কেন জানি না মনের মধ্যে বেদনা, ক্রোধ, কৌতূহল একই সঙ্গে কুড়ে কুড়ে খাচ্ছিল আমাদের। জানার খুবই ইচ্ছে ছিল কেই রক্তমুখী ডাইনি। রাতে খাওয়া দাওয়া শেষে শ্যাম আমাদের তার দাদুর কাছে নিয়ে গেল। শ্যামের দাদু তখন রাতের খাওয়া সেরে বৈঠকখানায় খাটিয়ার উপর বসে গড়গড় করে একটি কালো হুঁকোয় লম্বা লম্বা টান দিচ্ছে। আমাদের দেখে খুক খুক করে কেশে ইশারায় পাশে থাকা বেতের মোড়ার উপরে বসতে বলল। হুঁকো একটা লম্বা টান দিয়ে হাঁপানির টানে বেকায়দায় পড়ে প্রবল বেগে কেসে উঠল। বুড়োর হাঁপানির টানটা বেড়েছে দেখে শ্যাম তাদের আঞ্চলিক ভাষায় কিছু একটা বলে হুঁকোটা ছাড়িয়ে খাটিয়ার পাশে রেখে দিল। বুঝলাম শ্যাম বোধহয় দাদুকে হুঁকো টানতে দিবে না। আমরা যে রক্তমুখী ডাইনির বিষয়ে জানতে সেদিন গিয়েছিলাম, বুড়োকে শ্যাম সন্ধ্যায় সেটা জানিয়ে রেখেছিল। হয়তো একদিন আগে হলেও এসব ভূত প্রেত পিশাচ ডাইনির বিষয়টাকে নেহাত গাল গল্প বলে উড়িয়ে দিতাম। কিন্তু চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন ঘটেছে গত রাতেই। আমাদের অনুরোধে শ্যামের দাদু হাঁপাতে হাঁপাতে রক্তমুখী ডাইনির আবির্ভাবের ইতিহাসটা জানালেন। সেই বিভৎসতার সবটা বলা সম্ভব নয়, তাই মোটামুটি যতটা বলা সম্ভব জানাচ্ছি। শিবু মাহাতের কথা অনুযায়ী সময়টা ছিল 60-এর দশকের কোনো একটা বছর। ঝাড়গ্রামের এই ছোট্ট গ্রাম পাথর গাঁটিতে জঙ্গল লাগোয়া একটা চালা ঘরে একদা এক মহিলা বাস করতে শুরু করে, যার নাম বীণা। বীণা যে ঠিক কোত্থেকে এসে এখানে থাকতে শুরু করেছিল তা কেউ জানে না। তবে তৎকালীন গ্রামের মোড়লের পৃষ্ঠপোষকতায় সে এই গ্রামে বসবাস করা শুরু করে। প্রথমে কয়েক মাস তেমন কিছু ঘটেনি, কিন্তু মাঝবয়সী অবিবাহিতা একা মহিলা উজ্জ্বল বর্ণা হলেও দেখতে শুনতে নেহাত মন্দ ছিল না। তামাটে ত্বকে রোদের ছাপ স্পষ্ট, যেন সোনালি আভা ছড়িয়ে পড়ছে। গভীর কালো চোখ যেন রাতের আকাশের ঝলসানো দুটি তারা, যেখানে লুকিয়ে আছে আদিম রহস্য। লম্বা কালো চুল ঢেউ খেলানো, যেন পাহাড়ি ঝর্ণার প্রবাহ। হাওয়ায় উড়লে মনে হয় বন দেবীর আশীর্বাদ নিতে এসেছে। তার ঠোঁট পাতার রসে ভেজা, অল্প একটু হাসলেই কুসুম ফুটে ওঠে। গ্রাম্য রমণীর মতোই মসৃণ গরম, শক্তপোক্ত অথচ কোমল। তার চলার ভঙ্গি সহজাত ছন্দময়। পায়ে নুপুর না পড়লেও মনে হয় মাটির সাথে মিশে কোনো এক অজানা গানের তালে নাচছে। তার গলায় ঝোলানো শঙ্খের মালা আর হাতে রঙিন কাঁচের চুড়ি, সেই আদিম রঙের ছোঁয়ায় সে যেন অপরূপা। সে যখন গভীর জঙ্গলের পথে হেঁটে যায় তখন মনে হয় বনভূমির আত্মা তার সাথে কথা বলছে, আর তার হাসি ঝর্ণার জলের মতোই স্বচ্ছ, বুনো ও মুক্ত। ফলে গ্রামের পুরুষদের ইন্দ্রিয়ের ঘুম যে কেড়ে নিয়েছিল সে, এটাই স্বাভাবিক। এর মধ্যে আবার কিছু নিকৃষ্ট পুরুষের কুদৃষ্টি বীণাকে প্রায়শই উত্তপ্ত
উত্তক্ত করত। গ্রামের মহিলাদের আবার অন্য এক জ্বালা, নিজেদের স্বামীদের নিয়ন্ত্রণ করতে না পেরে বিনাকেই নানা কুকথা বলতো। এদিকে বিনার কিছু উদ্ভট ধরনের পূজা অর্চনা দেখে সবাই মনে করত সে নাকি কালো জাদুর চর্চা করে। তাই পাথর গাঁটিতে বিনার পরিচিতি ছিল একটু অদ্ভুত ধরনের। আরো কিছুদিন কাটার পর হঠাৎ গ্রামের লোকজন লক্ষ্য করল বিনার চেহারাটা ধীরে ধীরে অস্বাভাবিকভাবে বদলে যাচ্ছে। লাবণ্য রূপের পরিবর্তে চোখের নিচে কালো দাগ, মুখের ভেতর কিছু অদ্ভুত তামসিকতা আর শরীরে এক অস্বাভাবিক অস্থিরতা। সেই সময় আবার গ্রামে এক অচেনা রোগের মড়ক লাগলো। তার জন্য একে একে গ্রামের বেশ কিছু মানুষ মারা যেতে লাগলো। এবং সবচেয়ে অবাক করার মতো বিষয়টা হলো, যারা মারা গেছে তাদের সবার শরীর অদ্ভুতভাবে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, ঠিক যেন রক্ত স্বল্পতায় মারা গেছে। এর ফলে গ্রামে প্রচলন ঘটল এক নতুন গুজবের। বিনা নাকি রক্তমুখী ডাইনি, সেই মানুষের রক্ত চুষে খাচ্ছে এবং একে একে মানুষ মারা যাচ্ছে। মোড়ল প্রথমে বিষয়টি গুরুত্ব দেয়নি। তার মতো করে বিভিন্ন সাধনার মাধ্যমে সেই মড়ক থেকে নিস্তারের রাস্তা খুঁজছিলেন তিনি। একদিন সন্ধ্যায় গ্রামে এক শোরগোল উঠল। দিনটা ছিল অমাবস্যা। কয়েকজন গ্রামবাসী সন্ধ্যায় কাঠ কেটে জঙ্গল থেকে ফেরার সময় বিনা জঙ্গলের মাঝে ভর সন্ধ্যায় একটি প্রকাণ্ড বটগাছের নিচে দাঁড়িয়ে হাতে গোটা কয়েক কালো ফুল নিয়ে বিড়বিড় করে কিছু একটা পড়ছিল। তা দেখে সেই কাঠুরেরা ছুটে গিয়ে গ্রামবাসী সহ গ্রামের মোড়ল শিবু মাহাতার বাবাকে বিষয়টা জানায়। সেই সন্ধ্যায় মোড়লের বাড়িতে বিনাকে নিয়ে সবাই একটা আলোচনায় বসে। বিনার বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়ার আগেই ভিড়ের মাঝখান থেকে একজন প্রবীণ মহিলার তীব্র কণ্ঠস্বর ভেসে ওঠে। ওটা ডাইনি বটে। মোড়ল, তুই একটা বিহিত কর। দেখছিস না রে, গ্রামে এক এক করে লোক মারা যাচ্ছে। ওকে এখন আর না আটকাইলে পুরো গ্রাম শ্মশান হবে। এই প্রত্যন্ত গ্রাম, তার উপর কুসংস্কার ছড়াতে বেশি সময় লাগে না। মহিলার কথাতেই গ্রামের মানুষ আরো উত্তেজিত হয়ে পড়ে। তারা অভিযোগ করতে শুরু করে যে বিনা নাকি ডাইনি, গ্রামের লোকজনদের সেই মারছে। গ্রামবাসীরা জানত না কি করে সেই ডাইনিকে থামানো যায়। তাই সমস্যা সমূলে নির্মূল করতে তারা সিদ্ধান্ত নেয় বিনাকে পুড়িয়ে মারবে। সেই সময়কার মূর্খ কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীদের সেটাই ছিল নিখুঁত বিচার। মোড়ল তা মেনে নেয়। সেই রাতেই গ্রামবাসীরা তীর, ধনুক, টুঙ্গি, কুঠার নিয়ে বিনার ঘর ঘেরাও করে, বিনাকে আটক করে। অচম্বিতে আক্রমণে বিনা হতভম্ব হওয়ার পর মুহূর্তে চিৎকার করে প্রতিবাদ করতে যাবে, কিন্তু ভিড়ের মাঝ থেকে কয়েকজন বয়স্ক মহিলা এসে তার চুলের মুঠি ধরে হিঁচড়ে তাকে টেনে নিয়ে যায়। মুখে কাপড় গুঁজে মুখ বন্ধ করে হাত পা বেঁধে দেয়। তখন বয়স্ক জোয়ান শিবু মাহাত চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। মন মেনে না নিলেও তার প্রতিবাদ তিনি করতে পারেননি। বাবা তথা গ্রামের মোড়লের বিরুদ্ধে যাওয়া মানে পুরো গ্রামের বিরুদ্ধে যাওয়া, যা শুধু অন্যায় নয়, ঘোর পাপাচার। সবাই মিলে রে রে খোল মাদল বাজাতে বাজাতে বিনাকে টানতে টানতে জঙ্গলের ভেতর সেই প্রকাণ্ড বট গাছটার কাছে নিয়ে যায়। এরপর তেল, সিঁদুর, কর্পূর আরো নানাবিধ দ্রব্য তার উপর ঢেলে বট গাছের সাথে তাকে বেঁধে দিয়ে মোড়লের নির্দেশে সবাই তার উপর জ্বলন্ত মশাল ছুড়ে দেয়। তেল, কর্পূরে চপচপে জীবন্ত বিনার দেহটা নিমিষেই দাউ দাউ করে জ্বলে ওঠে জ্বলন্ত মশালের স্পর্শে। লেলিহান অগ্নিশিখা তখন বটগাছের চূড়া ছাড়িয়ে আকাশচুম্বী। তার ভেতর থেকে তখনও বিনার তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে আসছিল। তোরা বিনা দোষে আমাকে শেষ করলি, কিন্তু আমার সাধনাকে নয়। আমি ফিরে আসবো, তোদেরকে ছাড়ব না। কিন্তু সেই তীক্ষ্ণ আর্তনাদ অহরহ খোল মাদলের করমর্দনের ধ্বনিতে চাপা পড়ে যায়। আগুন যতক্ষণে নিভু নিভু ততক্ষণে জঙ্গলের বুবে শাল পলাশের আঁধার মেশানো পাতাগুলো ধীরে ধীরে সবুজ হতে শুরু করেছে। সকালে সবাই খেয়াল করল বিনার শরীরে ছাই ভস্য ধুলায় মিশে গেলেও বটগাছটা অদ্ভুত এক অতি প্রাকৃতিক ক্ষমতায় কেবল অর্ধেকই পুড়েছিল। বিনা শেষ। বাবার কাছে গুণিন বিদ্যা রপ্ত করলেও শিবু মাহাত কখনোই বিশ্বাস করতেন না যে বিনা একজন ডাইনি। যদিও কোনো প্রমাণ ছাড়াই তাকে হত্যা করা হয়েছিল, বরং মাঝবয়সী একা এক মহিলাকে দেখে গ্রামের অনেক নিকৃষ্ট মানুষের নজর পড়েছিল তার উপর। নিজেদের ঘৃণ্য স্বার্থ চরিতার্থ করতে না পেরে ছলে বলে কৌশলে বিনাকে তারা বলি দেয়। সে
সেই মুহূর্তে সবাই মনে করেছিল যে তারা সবাই সঠিক কাজ করেছে, আর তারা ভেবেছিল ডাইনির মৃত্যুর পর নিশ্চয়ই গ্রামে শান্তি ফিরে আসবে। কিন্তু তারা জানত না অভিশাপের শুরু তখন থেকেই। বিনার মৃত্যুর পর পাথরঘাটি গ্রামে অন্ধকারে এক অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করল। প্রথমে ছোটখাটো ঘটনা ঘটছিল। গ্রামবাসীরা মাঝে মাঝে রাতে জঙ্গলের গভীরে বিনার সুরেলা হাসি শুনতে পেত। কেউ কেউ বলছিল তারা নাকি বিনাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছে, আবার কেউ কেউ বলছিল তাদের বাড়ির জানালায় তার অবয়ব দেখা গেছে। তবে সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটে যখন এক রাতে গ্রামবাসীরা দেখে বিনা তার ভিটের কাছে ঘুরে বেড়াচ্ছে। শরীরে পোড়া দাগ, মুখে অদ্ভুত উজ্জ্বলতা, চোখের ভেতরে আলো ঝলমল করছে। গ্রামের এক পুরনো মহিলার মতে বিনার আত্মা নাকি অভিশাপের ফাঁদে আটকে পড়েছিল। আর আত্মা যখন জীবিত ছিল তখন সে খুব ভালো মানুষ ছিল, কিন্তু যখন তাকে অন্যায়ভাবে পুড়িয়ে মারা হয় তার আত্মা রাগে, ক্ষোভে, দুঃখে জ্বলতে শুরু করে। আর সেখান থেকেই অভিশাপের শুরু এই গ্রামে। একদিন গ্রামের এক কৃষক শশধর মাঠ থেকে সন্ধ্যায় ফেরার পথে আচমকাই বিভৎস রূপে বিনাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একেবারে অচেতন হয়ে পড়ে। তার চোখের ভেতরে ছিল অসংখ্য দাগ, আর তার মুখে অদ্ভুত হাসি। কিছুদিন পর তার দেহের মধ্যে অদ্ভুতভাবে ঝলসে যাওয়ায় বিভৎস ক্ষতস্থান দেখা গেল, এবং তার ঠিক দিন কয়েক পরে অমাবস্যার রাতে শশধরের দেহ সেই আধপোড়া বটগাছে ঝুলে থাকতে দেখা যায়। গ্রামবাসীরা মনে করে শশধরের মৃত্যু বিনার অভিশাপের ফল। গ্রামবাসীরা মনে করেছিল এটাই বোধহয় শেষ, কিন্তু না। আবারও এক রাতে দেখা গেল বিনার আত্মা হাসছে। একদিন এক যুবক ঝাড়গ্রাম থেকে ফিরছিল। গ্রামের রাস্তায় নামতেই আচমকা সে দেখে তীব্র বাতাসের কুণ্ডলী তার সামনে বইছে, আর এক অদ্ভুত আলো তার সামনে উদিত হচ্ছে। সেই আলোয় সে দেখতে পেল বিনার মুখ, কিন্তু সেটা ছিল অস্বাভাবিক, যেন তার চোখের ভেতর মৃত্যুর এক আগুন জ্বলছিল। সেই যুবক কিছু না বুঝে আতঙ্কে পালাতে শুরু করে। তার পেছনে তখন ঝোপঝাড় থেকে বিনার ছায়া ভেসে উঠছিল, আর তার হাসির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। যুবকটি ছুটে গিয়ে কোন রকমে তার ঘরে ঢুকে কপাট লাগিয়ে দেয়। বাড়ির লোকজনকে সমস্ত ব্যাপারটা খুলে বলে। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল যুবকটির বিভৎস ঝলসানো দেহ গ্রামের চৌমাথায় একটি গাছে উল্টো করে ঝুলে আছে। তারপর থেকে বিনার আত্মা পুরোদস্তুর রূপে ফিরে আসতে শুরু করল, এবং তার ভয়ঙ্কর ক্রোধ গ্রামবাসীদের জীবন ছারখার করতে লাগলো। যারা তাকে হত্যা করেছিল তাদেরকে একে একে নিঃশেষ করতে লাগলো। আচমকাই রাতে তাদের বাড়িতে আগুন জ্বলতে শুরু করে, এবং তাদের চিৎকারে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জঙ্গলের সেই আধপোড়া বটগাছের নিচে যেখানে বিনাকে পুড়িয়ে মারা হয়েছিল সেখানে প্রতি রাতে অদ্ভুত ঝিলিক দেখা যায়। এমনকি গ্রামের সবচেয়ে সাহসী পুরুষও রাতে বাইরে বের হতে সাহস পায় না। কেউ কেউ বলতো বিনার আত্মা এখন ভোগ করছে তাদের। বিনার আত্মা অবশেষে অভিশাপের রূপে ফিরে এসেছে, এবং তাকে যারা হত্যা করেছে তাদের এক একটি করে পরিবারকে সে শেষ করছে। শেষে শিবু বাবা অর্থাৎ গ্রামের মোড়ল ক্ষমা প্রার্থী হয়ে প্রায়শ্চিত্ত যজ্ঞ করে বিনার আত্মাকে সেই জঙ্গলের মাঝে বেঁধে দেয়, এবং গ্রামে প্রচলন করে দেয় কেউ যেন কোনোদিন রক্তমুখী ডাইনির নাম মুখে না নেয়। আর যদি কেউ ভুল করে 3 বার রক্তমুখী ডাইনির নাম নেয় তাহলে তার মৃত্যু অবধারিত। রক্তমুখী ডাইনির অভিশাপ তার উপরেই পড়বে। তারপর থেকে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে যারা কাঠ মধু সংগ্রহের জন্য জঙ্গলে যেত তারা সেই আধপোড়া বটগাছটার ছায়া পর্যন্ত এড়িয়ে চলত। বিকেল গড়ানোর আগেই গ্রামে ফিরে আসত, আর রাতে ঘরের বাইরে বেরোত না। আজও নাকি রক্তমুখী ডাইনি বিনার হাসি রাতের গহীনে মাঝে মাঝে শোনা যায়। আজও পাথরঘাটির গ্রামবাসীরা বিনার আত্মার উপস্থিতি অনুভব করে। এখনো সেই আলো, সেই হাসি এবং সেই অভিশাপের গন্ধ পাথরঘাটির বাতাসে ভেসে বেড়ায়। যারা সে রাতের অভিশাপ নিয়ে গ্রামে ফিরে গিয়েছিল তারা জানে ডাইনি কখনো মরে না। দাদা, আপনি যদি কোনোদিন ঝাড়গ্রামের পাথরঘাটির দিকে যান এবং রাতে কোনো মহিলা যদি আপনার নাম ধরে ডাকে তবে কখনোই সাড়া দেবেন না, কারণ একবার যদি রক্তমুখী ডাইনির নজরে পড়েন তাহলে আপনি আর বেঁচে ফিরতে পারবেন না। এই বলে ঋত্বিক থামেন। পরিশেষে ঋত্বিকের কথা অনুসরণ করে একটা কথাই বলবো, শ্রোতা বন্ধুরা, ঘটনা নিয়ে যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে যাবেন নাকি ঝাড়গ্রামের পাথরঘাটির জঙ্গলের সেই আধপোড়া বটগাছটার কাছে? সাহস থাকলে একবার ঘুরে আসুন। কিছু হলে আমি দায়ী নই। আর না হয় নিছক ঘটনা ভেবে উপভোগ করুন।
আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলে সুকান্ত মাইতি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আর হ্যাঁ, ভালো কথা, সুকান্ত মাইতি আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও ফিরে আসার জন্য, চমৎকার ঘটনা উপহার দেওয়ার জন্য। আশা করছি এভাবেই সব সময় আপনাকে আমরা সাথে পাবো, কাছে পাবো। আপনি ভালো থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি চলে যেতে চাই একটা অডিও ক্লিপে। আশা করছি আপনাদের এই অডিও ক্লিপটি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি ঘটনা। আসসালামু আলাইকুম। রাসেল ভাই, কিরকম আছেন? আপনার ভূতা ফ্যামিলি হিস্টোরি সবসময় আমি শুনি। আপনার ভূতা ফ্যামিলি বহুত পুরানো একটা ফ্রেন্ড বলতে পারেন, অনেক বেশি আপনাদের পছন্দ করি। আচ্ছা, যে বিষয়ে একটা হিস্ট্রি দিতে চাইছি, সে বিষয়টা হইতেছে সেটা আমার সাথে হয়েছে। এবং আমি মূলত থাকি ঢাকা কেরানীগঞ্জ। আবার তো বাইরে থাকতাম, তো দেশে আইসি। দেশে আসার পরে একাই থাকার কারণে বিকাল বেলা হইলে আমি বুড়িগঙ্গা নদীর পাশে আমি প্রায় সময়টা পার করি। এই জন্য ওই জায়গাটা খুব ভালো লাগে, পছন্দ। দীর্ঘ 2-3 মাসের আমি ওইখানে যাই, প্রায় সময় যাই, বসি, সময় পার করি। একদিন এরকমই সময় পার করার সময় মাগরিবের 15-20 মিনিট পূর্বে দুটা লোক আসে। এবং একটা লোক মনে হয় যে ধার্মিক বা এরকম কিছু, দাঁড়িয়েওয়ালা, আরেকজন নর্মাল। তো ধার্মিক যে লোকটা, তার হাতে একটা ডাবের মতন দেখলাম, ডাব, এবং তার হাত ডাবটা আর কি সে দেখতেছে যে ট্যাপ দিয়ে পুরোটা কভার করতেছে, কভার বন্ধ করতেছে। এবং তারা এটা বন্ধ করলো, এবং তারা বন্ধ করার পরে আমি দূর থেকে পরে কাছাকাছি ছিলাম। তো বিষয়গুলো দেখে একটু কৌতূহল হইলো, এবং কাছাকাছি থাকার কারণে পুরোটা ফলো করতেছে আর কি করতেছে। তার ডাবটা পানির মোটামুটি দূরত্বে ফেঁকে মারছে, যতটুকু পারছে, একটু বড় ডাব যতটুকু পারে ততটুকু পারছে। আমি দূর থেকে দেখতেছি, এবং ডাবটা কোথায় পড়ছে ওইটা আমি নোটিস করতে পারছি। এবং তারপরে তার কাছে একটা বড় একটা পাথরের মতন, সে পাথরটা তারা দুজন মিলা সরাইয়া একটা কালা কাপড়ের মধ্যে জাতীয় কিছু ঢেকে দিল পাথরটা। তো তারা মাগরিবের পরেই তারা চলে গেল। তো আমার সন্দেহ হওয়ার কারণে আমি ওই জায়গায় গেলাম এবং পাথরটা সরাইলাম। সরানোর পরেই সমস্যাটা এই থেকে শুরু হলো আমার জীবনে। তো কাপড়টা যখন সরাইলাম, কালা কাপড়টা, তো দেখলাম আরবিতে কিছু ছিল কাগজ বা এরকম। তো ওই কাগজগুলো যেমন জল আগুনে পুড়ে যায় এরকম পুড়লো, এবং ওই ধোঁয়াগুলো আমার শরীরে বা আমার নাক দিয়ে বা মুখে উপরে গরম বাতাসের মতো এসে লাগলো। তখন আমি তো অনেকটা ভয়, এটা বলা চলে। তারপর আমি ভয়ের কারণে দ্রুত আমার বাসা থেকে 5 মিনিট নদীর পাড় থেকে দ্রুত বাসা যাওয়ার চেষ্টা করলাম। বিশ্বাস করবেন, ওই থেকে সমস্যা শুরু হলো। তারপর আমি 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতন হবো যে এশার আজানো পর্যন্ত আমি বাসা যেতে পারি না। এই রাস্তায় এদিকে হাঁটে ওদিকে হাঁটে, কিন্তু রাস্তার আমি সঠিক দিক নির্দেশন করতে পারতেছি না। এইভাবে চলার কারণে আমি ফাইনালি যখন এশার আজান দেয়, তখন আমি একটা মসজিদের কাছাকাছি ছিলাম, এবং মসজিদের কাছাকাছি থাকার পর আমার বাসা থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে চলে গেছি। তারপর আমি ওই সময়টা স্বাভাবিক। তখন আমি রিক্সাকে বললাম, আমাকে এই জায়গায় এই ঠিকানা নিয়ে চলো। আমার নাম্বারে দিয়ে আমি আমার ওয়াইফকে ফোন করলাম। তো তারা বাসার নিচে এসে দাঁড়াইছে, আমি রিক্সাওয়ালা থামছে, তারা রিক্সাওয়ালা দিচ্ছে, তো আমার কাছে বাসায় নিয়ে গেছে। বিশ্বাস করবেন, তখন আমি বাসায় ঢুকি, তখনই আমার ঘরে যে 3-4টা লাইট ছিল সবগুলো লাইট বলতে পারি না কোনো কারণে বন্ধ হয়ে গেল। আমার বাড়িতে আইপিএস ছিল, আইপিএসটা কাজ করতেছে না। তো সেই ক্ষেত্রে আমি মম নিয়ে আসলো, বাসায় মম জ্বালাই দিল। এবং আমি সর্বদা মনে করতেছি বা আমি দেখতে পারতেছি, মনে করছি আমার বাসার ভিতরে কেউ চলাফেরা করতেছে, একটা সেবা বা একটা শ্যাডো, এরকম কিছু অস্বাভাবিক, আমার ভয় লাগতেছে। তো এরকম অবস্থা, এরকম থাকাকালীন আমি আর
রাত্রে খাবার তো ভালো কথা, পুরো রাত্রে ঘুমাইতে পারি নাই, রাত ভরাই হয়েছে। রাত্রে 3টা থেকে মনে হইতেছে কেউ আমাকে বলতেছে ওই ডাবটাকে তুলে নিয়ে আসতে, ওই ডাবটাকে খুলতে, না হয় আমার বড় ক্ষতি হবে। এই ক্ষেত্রে আমি ঘুমাই নাই, কিন্তু জাগনা অবস্থায় আমি ঘুমিয়ে গেছি। তো এইভাবে হয়ে যাওয়ার পরে পরের দিন সকালে আমি হুজুরের বসে গেলাম, হুজুর আমাকে কিছু আমল দিল, আমল করছি এবং কিছু পরা পানি দিচ্ছে। পানি পানি খাওয়ার পরে হয়তো দিনের বেলা আমি ঘুমাইতে পারছি, কিন্তু রাত্রে আবার সেম সমস্যা শুরু করলো। আমার কেউ বলতেছে আমি বাথরুমে যাইতেছি, বাথরুমের লাইট তো ইলেকট্রিশিয়ান দিয়ে চেক করাইছে, লাইন সব ঠিক আছে, কিন্তু লাইট চলতেছে না রাত্রের বেলা। আমি ভাবি যাচ্ছি, আমার ফ্যামিলি সবাই ভাবিতেছে, সবাই বলতেছে হয়তো তুমি বড় কোনো ভুল করছো, ওইটা এখন খারাপ হয়েছে। তো আমি এই চিন্তা এই করতে করতে রাত্রে ঠিক 3টার দিকে আমার ঘুম হয়েছে। ঘুমের ভিতরে স্বপ্নে আমি দেখতে পাচ্ছি একটা উজ্জ্বল আলো, সেখান থেকে কেউ বলতেছে আমাকে ওই ডাবটাকে তুলে নিয়ে আসতে, আর ডাবটাকে তোলা পর ওটা মুখ খুলে দিতে। আমি আবারও ভয় পাইতেছি, এবার ভয়ে রাত্রে 3টা 3:30 থেকে ঘুম ভেঙে গেছে, আর ঘুমাতে পারিনি। তখন আমি বুঝতে পারছি এটা বড় কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণ হইব। তো আর দ্রুত সেই দিনই আমি কোনো ওজা বলে বা ঝাড়ফুঁক করে বড় কোনো তান্ত্রিক তাদের কাছে গেছি, শরণাপন্ন হয়েছিল। তাদের কাছে যাওয়ার পর তাদেরকে আগে বুঝিয়ে বলছি, এবং সে কিছু জিনিস আমাকে নিয়ে আসতে বললো, যেমন একটা মুরগি এবং আরো অন্যান্য লাঠি, কিছু মাটি, এই ধরনেরই। তো আমি এগুলো সব অ্যারেঞ্জ করলাম। অ্যারেঞ্জ করার পরে আমি নিয়ে যাওয়ার পরে সে ওই দিন রাত্রে 9টা 10টা এরকম হবো, 9-10টার দিকে হবো, সে একটা ধ্যান, ওটা কি বলে জানি না, সে ধ্যানে বসছে এবং সে মুরগিটাকে জবাই করে সে ধ্যানে বসছে। তো সে তার কিছু জিন আছে তার নিজস্ব, সে বলতেছে তার মতে। তো সে জিন আসছে এবং জিন আসার পরে আমার সম্পূর্ণ স্ত্রীরা বলছে। তো জিন প্রথম আসার পরে তার সাথে সালাম যোগাযোগ করছে এবং আমার বিষয়ে বলার পরে সে সময় চাইছে। সে বলছে যে তাকে একদিনের সময় দিতে। তো পরের দিন আমি তো ঘুমাইতে পারতেছি না, থাকতে পারতেছি না, মানে কোনো কিছুতে না। মনে হচ্ছে কেউ আমার সাথে আসছে, কেউ আমার ঘুরতেছে, কেউ বলতেছে ওইটা আপ করার ওটার কথা। সর্বদা অতিরিক্ত ভয় না, কিন্তু এটা একটা ভয়ের বিষয়। আমি এরকম সিচুয়েশন দেখতে দেখতে পরের দিন চাই, এবং সে ফাইনালি আমাকে বলতেছে যে তুমি যাদেরকে দেখছো তা ওটা ছিল বড় কোনো ওঝা বা বড় কোনো হুজুর টাইপের। সে 2টা জিনকে ধরছে, একটা ফ্যামিলি, হাজবেন্ড ওয়াইফ এরকমই বলছে। তো তার হাজবেন্ড কে ওই ডাবের ভিতরে ব্লক করে নদীতে ফেলাই দিছে, তাকে এইভাবে রাখছে। তো এটা একটা ট্র্যাপ তার মধ্যে মনে হয়, হয়তো একটা ট্র্যাপটা কেন এই জিন 2টা ছিল একটা বাসা, এবং ওই বাসাতে তারা ভাড়া দিতে পারতেছিল না, বাড়িওয়ালারাও থাকতে পারতেছিল না এই জিনের উৎপাতে। তখন এই ফকির এই কৌশল অবলম্বন করছে যে তাদেরকে তাড়াবে, এবং ওই কাপড়ের মাধ্যমে যে মহিলা জিনটাকে আটকে রাখছিল ওই জিনটার কাছে যখন তুমি যাইবা তখন তোমার উপরে এটা প্রবেশ করবে। এবং তাদের সুবিধাটা হইতেছে, তোমাকে বশ করার সুবিধা হইতেছে, তারা একটা জিন তো সরে গেছে, একটা জিন মহিলা জিন, এবং মহিলা জিনটা পুরুষ জিনটা ছাড়া আবার ওই জায়গায় যাইবো না, এবং তোমার সহযোগিতা তার দরকার। এবং সেই ক্ষেত্রে তারা মনে হয় যে কমিটমেন্ট করছে যে এরকম অন্য কারোর কাছে শিফট করে দিলে তারা ওই বাসা থেকে সরে যাবে, তোমার কাছে শিফট করছে। এখন তোমার ওইখান থেকে বাঁচতে হইলে কিছু না, অনেক বড় কিছু নিয়ম ফলো করতে হইব, আর সেই জন্য তোমাকে বড় বৈঠক বসাইব। তো বৈঠক কয় বসাইব, তারা সে বললো যে আজকে তো সম্ভব না, এর জন্য আরো কিছু প্রকৃতির তান্ত্রিক দরকার, তোমাকে 2 দিন পর। এবং 2 দিন পর সে আরো কিছু নিয়ম বলে দিল আমাকে নিয়ে আসতে। পরবর্তীতে আমি ওই নিয়মের, যেমন 2-3টা মুরগি, আরো অন্যান্য কিছু, সে বলতেছে জিনের যে সর্বোচ্চ তাদের পরিচালনা করে বা ওস্তাদ বলে তাদেরকে আমন্ত্রণ করব, এবং যে মহিলা জিনটা তোমাকে ডিস্টার্ব করতেছে তাকেও এখানে ডেকে আনবো, এবং তাদের মাধ্যমে একটা সলিউশন তোমাকে দেওয়া হবে। তো ভালো কথা। তারপরে সে পরের 2 দিন পর ঠিকঠাক এরকম হইলো, বড় জিন আসলো, বড় জিনের মাধ্যমে সম্পূর্ণ সুপারিশ করা হলো, এরকম হয়েছে।
সে তো এই বিষয় জানে না। পরবর্তীতে মহিলা জিনটার সাথে এবং একটা কন্ট্যাক্টে তাদের যেটা বলে বাংলাদেশে যেরকম কন্ট্যাক্টে এরকম একটা মিউচুয়াল হলো যে আমি ঠিক ওই জায়গা থেকে ওই ডাবটা তুলে খুলে দেবো এবং ও মহিলা জিন আর পুরো দিন চলে যাবো এবং ওর বাসা যাবো না এবং কি আমাকে কোনো ক্ষতি করবো না, আমাকে পিছিয়ে থাকবে না। ঠিকঠাক এরকম হলো। তারপরে 2 দিন পর আমি চলে গেলাম সেই নদীর ওই জায়গাটা। তো আমি কয়েকবার ডুব দেওয়ার পর পাইতেছিলাম না, তো মিনিমাম আধা ঘন্টার মতো ট্রাই করছি। আমি আধা ঘন্টার পরবর্তীতে ঠিক আমি পাইছি ডাবটা। তো ডাবটা খোলার পরে ট্যাপ খুলছি এবং ডাবটা যখন ঢালছি নদীর পানিতে, বিশ্বাস করবেন ওই ডাবের পানিটা পুরোটা যেমন একটা অ্যাসিডের বা গরম পানির মতো ছিল এবং নদীতে পড়ার সাথে সাথে যেমন পলকাইতেছে, একটা ভয়ে কি অতিরিক্ত ভয় মনে হইতেছে। তার পরবর্তীতে আমার এই সমস্যাটা হয় নাই, আর আমি কোনো ডিস্টার্ব করে না। এটা ছিল আমার শেষ স্টোরি। যদি ভালো লাগে প্রচার করবেন। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ময়মনসিংহ জেলা থেকে বলছি। ব্যক্তিগত কারণে নিজের এবং ঘটনার সকলের নাম না নিয়ে ছদ্মনাম ব্যবহার করছি। আজকে যে সকল ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব সবগুলোই আমার দাদা বাড়ি এবং আমার চাচার পরিবারের সাথে ঘটা। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনার সূত্রপাত ঠিক কবের তা বলা যাচ্ছে না, তবে আমরা যবে থেকে এসব অনুভব করতে পেরেছি তখন থেকেই শুরু করছি। আমার মেঝো চাচা চাচির বিয়ের কিছুদিন পর আমার চাচি কোনো এক কাজে বাড়ির উঠান থেকে কিছু দূরে পুকুরের কিনারায় যান। এখানে বলে রাখা ভালো, বাড়ির সেই খালি উঠানটার এক পাশে বাঁশঝাড় এবং সেখানে 3টি পুকুর কিছুটা দূরত্বে একই সাথে করা। একটি আমার আব্বুর, আর একটা আমার দাদার, আর ঠিক বাঁশঝাড়ের সাথে কোনায় খুবই ছোট এবং ময়লা পরিত্যক্ত আমার বড় চাচার পুকুর। সেখানে একটা গাছ আছে, কিন্তু সেটা ঠিক কি গাছ কেউ বলতে পারে না। এটার অবস্থান বাড়ি থেকে কিছুটা দূরে বলা যায়, বাড়ির ঠিক শেষ মাথায়। কেউ তেমন সেখানে যায় না, বিশেষ করে মাঝ দুপুর অথবা সন্ধ্যায়। সেই পরিত্যক্ত পুকুর এবং গাছটির মধ্যে খারাপ কিছু আছে বলে মনে করতেন সবাই, যদিও সেই কথায় কেউ খেয়াল করত না। যেমন আমার মেঝো চাচি, তিনি একদিন মাঝ দুপুরে সেখানে গিয়েছিলেন। তিনি নিজেও বলতে পারবেন না কেন গিয়েছিলেন। আসার সময় তিনি একটি সাপ দেখে কিছুটা ভয় পেয়ে যান এবং চোখের সামনে তৎক্ষণাৎ সাপটি উধাও হয়ে যায়, যেটি দেখে তিনি আরো বেশি ভয় পান। হঠাৎ করেই ওনার শরীর কাঁপুনি দিয়ে উঠতে থাকে, রাতে প্রচুর জ্বর আসে এবং তিনি প্রচুর অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে ওনার সাথে অনেক আজব আজব ঘটনা ঘটতে শুরু করে। সেই সকল ঘটনায় না যাই, যদি যাই তাহলে এপিসোডটি অনেক বড় হয়ে যাবে। আসলে সেদিন ওনার উপর একটি জিনের আসর লেগেছিল, যা তিনি বুঝতে পারেননি। যতদিনে বুঝতে পারেন ততদিনে সেই জিনটা নাকি ওনাকে অনেকটাই কাবু করে ফেলেছে। মনে হচ্ছিল তিনি নিষ্প্রাণ হয়ে যাচ্ছেন। অনেক ধরনের চিকিৎসা করা হয় ওনার। এভাবে অনেক মাস চলে যায়, কিন্তু তিনি ঠিক হচ্ছিলেন না। তারপর হঠাৎ একদিন এক কবিরাজ ওনার চিকিৎসা করতে আসেন এবং বলেন ওনার বাঁচার সম্ভাবনা খুবই কম, অনেক দেরি হয়ে গেছে, তবুও শেষ একটা চেষ্টা করা যেতে পারে। সেদিন রাতে সবাইকে সজাগ থাকতে বলেন কবিরাজ এবং চাচিকেও ঘুমাতে নিষেধ করেন, কারণ তিনি নিশ্চিত সেদিন তিনি যদি ঘুমান তাহলে ওনাকে আর ফেরানো যাবে না।
জানা নেই সেদিন কবিরাজ কি তন্ত্রমন্ত্র সাধনা করেছিলেন। চাচির সাথে আর খারাপ কিছু হয়নি। জিনটি তখনকার মতো চাচিকে ছেড়ে দেয়, তবে চাচিকে ছাড়লেও পরিবারকে জিনটা ছাড়ে না। এভাবে কেটে যায় অনেক দিন। আমার চাচা চাচির 4 জন মেয়ে এবং 1 জন ছেলে হয়। হঠাৎ একদিন মাঝরাতে ঘুম থেকে উঠে চাচি দেখেন ছোট ছেলে তারিফ পাশে নেই। দেখে তিনি চিৎকার করতে শুরু করেন। বাড়ির সবাই উঠে যায় এবং তারিফ ভাইকে খোঁজা শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর বাড়ির সামনে একটি তাল গাছে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। আশ্চর্যজনক বিষয় হচ্ছে একদম অক্ষত অবস্থায়। মনে হচ্ছিল তার কোনো জ্ঞান বোধ নেই, সে কোথায় আছে জানে না। সবাই তাকে সেখান থেকে নামিয়ে নিয়ে আসেন। তারপর তালগাছ কেটে ফেলা হয়। এরপর কতদিন আর কোনো ঘটনা ঘটে না। তারপর যখন আমার চাচাতো বোনেরা সবাই বড় হয়, বড় চাচাতো বোন অরিন বিয়ে করে এবং সম্প্রতি সে অন্তঃসত্ত্বা হয়েছে এবং সেজ চাচাতো বোন আফরিন 9 কি 10-এ পড়ে, তখন তার সাথে আবার কিছু ঘটনা ঘটতে শুরু করে। অরিন আপু প্রায় স্বপ্নে দেখতে পেতেন কোন একটি অবয়ব তার কাছে এসে বলতো এই বাচ্চাটা তাকে দিয়ে দেবার জন্য, এবং স্বপ্নে তাকে ভয় দেখানো থেকে শুরু করে আঘাত পর্যন্ত করত। অরিন আপু জানত যে তার বাচ্চাটি হারানোর সম্ভাবনা রয়েছে। আল্লাহর অশেষ রহমতে তার বাচ্চাটি যদিও সহি সালামতে জন্মগ্রহণ করে। এর কিছুদিন পর আমার সেজ চাচাতো বোন আফরিন আপু কেন যেন পরিত্যক্ত সেই পুকুর এবং গাছটার কাছে গিয়েছিলেন। ধারণা করতে পারেন সেই জিনটাই এবং পরিত্যক্ত পুকুর এবং গাছটার কাছে গিয়েছিলেন। এরপর থেকে তিনি উল্টাপাল্টা আচরণ শুরু করেন। নিজেই নিজেকে আঘাত করতেন, আবোল তাবোল কথা বলতেন। কবিরাজি চিকিৎসা চলতে থাকে, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। এক সময় আমার চাচি ধারণা করতে পারেন সেই জিনটাই তার সাথে এমন কিছু একটা করেছে। এর মোকাবেলা করার জন্য দরকার শক্তিশালী কোনো কবিরাজ। তিনি একটি কবিরাজের খোঁজ পান ত্রিশালে ওনার বাবার বাড়ির কাছে। তিনি বিষয়টি কাউকে না জানিয়ে হঠাৎ একদিন বাড়ি থেকে আফরিন আপুকে নিয়ে সেখানে রওনা দেন। সেদিন বাড়িতে কেউ ছিল না, একমাত্র আমার মেজ চাচাতো বোন নাহার আপু ছাড়া। সে জানত না যে চাচি হঠাৎ করে কোথায় গিয়েছে এবং কাকতালীয়ভাবে ওই দিন বাড়িতে আর কেউই ছিল না। সে স্কুলের শিক্ষক ছিল, সেখান থেকে ক্লাস করে ঘরে এসে দেখে তালা। তবে আমাদের যেই ঘর সেটা খোলা ছিল। বলে রাখা ভালো, আমার আব্বু আম্মু সেখানে থাকতো না, চাকরির সূত্রে তারা ঢাকায় থাকতো, শুধু ঈদে বাড়িতে যেত। তো সেই ঘর তালা দেয়া থাকলেও সেদিন কেন যেন খোলা ছিল। নাহার আপু প্রচুর ক্লান্ত থাকা অবস্থায় সেখানে গিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুমের ঘরে তিনি টের পান কেউ তার গলা টিপে ধরেছে এবং তাকে বলছে, তোর কি মনে হয় এত সহজে তোকে আমি ছেড়ে দেব? এটা বলে সে আরো জোরে গলা টিপে ধরে। নাহার আপু প্রচন্ড ভয় পায়, তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড়। সে দরুদ পড়তে শুরু করে। অনেকক্ষণ দরুদ পড়ার পর জিনটি তাকে ছেড়ে দেয়। রাতে চাচি ফিরলে নাহার আপু যখন তাকে জিজ্ঞেস করে তিনি কোথায় গিয়েছিলেন, চাচি জানান যে কবিরাজের খোঁজে তিনি ত্রিশাল গিয়েছিলেন। কিন্তু সেটা নাহার আপু জানত না। অথচ স্বপ্নে সে দেখেছিল যে তার গলা টিপে ধরেছিল। সে বলেছিল ওই ত্রিশালের কবিরাজ আমার কিছুই করতে পারবে না। 2020 সালের মার্চে যখন করোনা মহামারীতে লকডাউন চলছিল, তখন থেকেই আমার পরিবার বাড়িতে এসে আটকা পড়ে যায়। একদিন 10টায় আমি কেন যেন ঘরের দরজাটা খুললাম। খুলে দেখি আমার প্রতিবেশী এক চাচাতো বোন লামিয়া আপু কেমন যেন অদ্ভুতভাবে হেঁটে হেঁটে উঠোনের দিকে যাচ্ছে, ঠিক সেই পুকুর এবং গাছটা যেখানে। আমি তখনও বিষয়টা ঠিক বুঝতে পারিনি। আর অদ্ভুতভাবে সে একা একা রাতের বেলা সেখানে কেন যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছিল তার মধ্যে কোনো প্রাণ নেই, কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। সে নিজে এখানে আসার কথাও না, কারণ সে ভীষণ ভীতু প্রকৃতির। আমি বিষয়টি পুরোপুরি বুঝে উঠে কাউকে জানানোর আগে তার পরিবারের সবাই তাকে খুঁজতে খুঁজতে ডাকাডাকি শুরু করে এবং জানায় রাতের খাবার খেতে খেতে হুপ করে উঠে সে চলে এসেছে। প্রথমে সবাই ভাবে হয়তো বাথরুমে গিয়েছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে যখন সে ফেরে না, তখন সবাই খোঁজাখুঁজি শুরু করে। লামিয়া আপুর বড় ভাই আশরাফ ভাই সেই পুকুর আর বাঁশঝাড়ের নিচে তাকে পাথর অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে ডাকতে শুরু করলেও সে কোনো জবাব দিচ্ছিল না। কাছে গিয়ে দাঁড়াতেই লামিয়া আপু জ্ঞান হারায়। এরপরে লামিয়া আপু আরো অনেক অস্বাভাবিক আচরণ করে, যেগুলো আমি বাদ দিয়ে যাচ্ছি। এবং এই সমস্ত কিছু শুনে তার মা কিছুটা ভয় পেয়ে যায়, কারণ সে অনেক বেশি ভাত খেতে যাচ্ছিল, ইলিশ মাছ খেতে যাচ্ছিল। এই সমস্ত ব্যাপারগুলো ঘটে থাকে। আবোল তাবোল কথা বলতে শুরু করে। আম্মু তার কাছে গিয়ে আয়াতুল কুরসি পড়ে ফুঁ দেয় এবং তৎক্ষণাৎ সে জ্ঞান হারায়। এইভাবেই প্রায় ঘটনা ঘটত। সে জ্ঞান হারাতো, তাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হতো এবং তাকে সুস্থ করে তোলা হতো। এখন
এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের বাড়িটি আমাদের বংশের নাম করা একটি বাড়ি। বাড়িতে ঢুকতে একদিকে নিজস্ব কবরস্থান, একদিকে বড় পুকুর আর মসজিদ। কবরস্থানে এবং বাড়িতেও কিছু ভালো জিন থাকেন, এটা আমরা সবাই জানি, যারা কোনো ক্ষতি করে না। এবং বাড়ির বাইরেও এলাকায় কিছু জিন থাকে, ভালো এবং খারাপ দুটোই। জিনগুলো কাউকে সাহায্য করে, আবার কাউকে করে না। আমি জানি না এগুলো কেন হয়। এই বাড়িতে একদিকে যেমন ভালো জিনের বসবাস, অন্যদিকে আবার খারাপ জিনেরও বসবাস। ভালো জিনগুলো যেমন সবার সাহায্য করে, খারাপ জিনগুলো করে না। তবে 7 বছর আগে আমার সাথে বেশ কিছু ঘটনা ঘটে। একবার আমি আব্বু আম্মু ঢাকা থেকে 3 দিনের ছুটিতে বাড়িতে এসেছিলাম। তখন একদিন আমার বড় খালামণির বাসা থেকে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাড়ির কাছের বাজার পর্যন্ত এসেও আমরা কোনো গাড়ি বা অটোরিকশা কিছুই পাই না। চারিদিকে নির্জন, অন্ধকার। হঠাৎ চাঁদের হালকা আলো। আমার মনে হচ্ছিল কেউ আমাদের সঙ্গে আসছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। আমরা কিছুটা চমকে উঠি, কারণ হঠাৎ করেই একটা মানুষকে দেখি এবং সে বলে, আপনারা কোথায় যাচ্ছেন? উনি এত হুট করে এসেছিলেন, ওনাকে আসতেও দেখিনি, তাই অবাক হয়ে যাই। আমার আব্বু বলেন যে আমরা অমুক বাড়ির, দেরি হয়ে গেছে, কোনো কিছু না পেয়ে পায়ে হেঁটে যাচ্ছি। এমন সময় আমরা কারা, কোন বাড়ির, দাদার পরিচয় কি, এসব দেওয়ার পরেও লোকটা কেমন যেন একটা রহস্যময় হাসি দেয়। উনি আমাদেরকে চিনেন এবং বলেন, সামনেই যাচ্ছেন, আমাদের তিনি এগিয়ে দেবেন। কিছুটা দূর পর্যন্ত তিনি আমাদের দিয়ে আসেন। হুট করে তিনি একটা সাইড দিয়ে যেতে যেতে আবার কোথাও উধাও হয়ে যান। তিনি এইভাবে চোখের সামনে অদৃশ্য হয়ে যান। তিনি যে কোনো মানুষ না, অন্য কিছু। ততক্ষণে আমরা নিশ্চিত হয়ে গিয়েছিলাম। আমরা আরেকটু সামনে যেতেই একটা বড় বট গাছ এবং পুলের মতন একটি ব্রিজ পড়ে। সেই জায়গাটা ভালো না। সেখানে আসতেই হঠাৎ সেখানে একজন ভ্যান চালক আসেন এবং আমাদের জিজ্ঞেস করেন যে কি হয়েছে এবং কোথায় যাচ্ছি আমরা। বলার পরে তিনি আমাদেরকে বলেন ওনার ভ্যানের মধ্যে যেতে, আমরা বসবো এবং তিনি দিয়ে আসবেন। এভাবে যাওয়াটা ভালো না। আমরা কোনো উপায় না দেখে ওনার ভ্যানে বসি এবং তিনি ঠিকঠাক মতোই আমাদের দিয়ে আসেন। পরের দিন আমার চাচাতো বোন ওদের সাথে এই বিষয়টি বলার পরে জানায় যে জায়গাটা ভালো না, সেখানে নাকি রাতে কেউ গেলে মৃতদেহও পাওয়া যায়, অর্থাৎ মৃত্যুও হয় তাদের। এইসব ঘটনা বলার উদ্দেশ্য যে আদৌ কি এমনটা সম্ভব যে একটা এলাকায় কিছু ভালো জিন থাকবে, খারাপ জিন থাকবে, কেউ উপকার করবে, কেউ অপকার করবে? প্রিয় লিসেনার্স, আপনাদের কি মনে হয়? এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং বিদায় নিয়েছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সৌভিক, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার অশোকনগরে থাকি। আশা করি খুব ভালো আছেন। আমি 2022 সাল থেকে ভৌতিক ঘটনাগুলো শুনি। এই ঘটনাগুলো আমার খুব ভালো লাগে। আশা করি আমার বলা এই ঘটনাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং শ্রোতাদের শোনার ব্যবস্থা করে দেবেন। এই ঘটনাটা ঘটে আমার দাদার সাথে 2006 সালে। আমার দাদার ভাষাতে বলি, আমি দীপঙ্কর, শুভ এবং রোহিত আমরা একসাথে কলকাতার একটি কলেজে পড়তাম। যাকে নিয়ে ঘটনা সেই রোহিতের বাড়ি ঝাড়খণ্ডে, বাদবাকি 4 বন্ধুর বাড়ি কলকাতাতেই। তো আমরা এই 4 বন্ধু কলেজ ছুটির সময় নানান জায়গায় ঘুরে বেড়াই। দীঘা, পুরী, মায়াপুর, এরকম নানান ট্যুরিজম জায়গায় আমরা ঘুরে বেড়াই। দীপঙ্করের একটা স্করপিও গাড়ি আছে, সেটা নিয়েই আমরা যাই। এমনই দীপঙ্কর একদিন বলল, চল রোহিতদের বাড়ির থেকে আমরা ঘুরে আসি। তো আমি রোহিতের কাছে ফোন করলাম। রোহিত বলল, আয় ঘুরে যা, অনেক দিন দেখা হয়নি তো, আয় আয়, খুব ভালো লাগবে, তোরা সবাই মিলেই আয়। তার একদিন পর আমরা রওনা দেই দীপঙ্করের স্করপিও গাড়িতে। দীপঙ্কর গাড়ি চালাচ্ছে এবং সুমন সামনের সিটে বসা এবং আমি আর শুভ পিছনের সিটে বসা, মানে মাঝের সিটটাই আর কি। প্রথমে খুব আনন্দ করি, গান করি, মজা করি।
তারপরে যখন দুপুর হয়ে গেল 3টে বাজে, তখন আমরা হোটেলে গেলাম খেতে। খাওয়া দাওয়া সেরে আমরা 4টের দিকে আবার রওনা দিলাম। ঝাড়খণ্ডে পৌঁছানোর পরে আমরা জিজ্ঞেস করে করে যাচ্ছি। খুবই গ্রাম্য এলাকা, তার জন্য আমরা প্রায় অনেক জায়গায় জিজ্ঞেস করে করে আস্তে আস্তে করে এগোচ্ছি। যেহেতু আমরা নতুন যাচ্ছি তাই একটু অসুবিধাও হচ্ছে। একটা ভদ্রলোক কাকার কাছে আমরা জিজ্ঞেস করলাম যে জাহিরতলা গ্রামটা কোথায়। উনি বললেন যে বাঁ দিকে জঙ্গল এবং ডান দিকের রাস্তা সোজা ধরে গেলে গ্রামটা পড়বে। ওনার কথা অনুযায়ী আমরা ডান দিকের রাস্তা ধরে এগোচ্ছি। একদম শেষে আমরা একটা চা পান বিড়ির দোকানে জিজ্ঞেস করি। সেই দোকানে আমরা চা খাই এবং বসে আড্ডা দিই। তখন বিকাল 5:30 বাজে। আমি মোবাইলে টাইম দেখলাম। ওই চায়ের দোকান থেকে আমরা যখন আবার বেরিয়ে রওনা দিই তখন প্রায় মোবাইলে 6টা বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। চারিদিকে প্রায় ঘুটঘুটে অন্ধকার। দীপঙ্কর গাড়ির হেডলাইট চালু করেছে। আমরা গল্প করছি। এভাবে প্রায় 30 মিনিট সময় কাটে। এরপরে ঘুমিয়ে পড়ি। যেহেতু আমরা খুব ক্লান্ত ছিলাম, প্রায় 7 থেকে 8 ঘন্টা গাড়িতেই রয়েছি, তাই ঘুমিয়ে পড়েছি। শেষে চায়ের দোকানের কাকার কথা অনুযায়ী প্রথমে একটা মোড় পড়বে, সেখান থেকে বাঁ দিকে। দ্বিতীয় একটা মোড় পড়বে, সেখান থেকে ডান দিকে, এবং তৃতীয় একটা মোড় পড়বে, সেখান থেকে বাঁ দিকে। এমনই নির্দেশ দিয়েছে। কিন্তু তৃতীয় মোড়ে দীপঙ্কর ভুল করে। সে বাঁ দিকে না গিয়ে ভুল করে ডান দিকে ঢুকে পড়ে, যেটা ছিল জঙ্গলের পথ। এই পথ ধরে গাড়ি যতই যাচ্ছে ততই জঙ্গল ঘন হয়ে আসছে। তো গাড়িতে আমি, দীপ, সুমন সবাই ঘুমাচ্ছি, আর দীপঙ্কর ভাবছে আমি ঠিক দিকেই যাচ্ছি। এভাবে 20 থেকে 25 মিনিট যাওয়ার পর গাড়িটা বিকট জোরে একটা ধাক্কা লাগে। অনেকটা ভ্যানে বা মোটরসাইকেলে ধাক্কা মারলে যেমন হয়, একটা বিকট ঝাঁকি লাগে এবং গাড়িটা থেমে যায়। ঘুমন্ত অবস্থায় আমি সামনের দিকে বাড়ি খেয়ে জেগে গেলাম। সবাই জেগে গেছে এবং কি হয়েছে বলে চিৎকার করছে। দীপঙ্কর বলছে গাড়িটা বাড়ি খেলো, কিন্তু সামনে তো কিছুই ছিল না। আমি বলছি বাড়ি খেয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে আর তুই বলছিস সামনে কিছুই ছিল না, বললেই হবে? দীপ বলছে সেটা তো নামলেই দেখা যাবে। ধাক্কা খেয়েছে, সামনে কিছুই ছিল না, বললেই হবে? দাঁড়া আমি দেখছি বলে আমি গাড়ি থেকে নামলাম। সবাই নামলো আমার সাথে। সত্যি রাসেল ভাই, কিছুই নেই। একদম পরিষ্কার মাটির রাস্তা। গাড়ির হেডলাইটের সামনের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও কিচ্ছু নেই, একদম পরিষ্কার। মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে গাড়ির পিছন দিক এবং গাড়ির নিচে, ডান দিক, বাঁ দিক সব দিক দেখা হলো, কোথাও কিচ্ছু নেই। তাহলে এত জোরে ধাক্কাটা লাগলো কিসে? যাই হোক, এর মধ্যে দীপঙ্কর বলছে হতে পারে বনের জন্তু জানোয়ার ধাক্কা খেয়েছে, খেয়ে হয়তো চলে গেছে। সবাই বলছে হ্যাঁ হতে পারে, না হলে যাবে কোথায়? যাই হোক, এই ভাবনাটা মাথা থেকে গেল। কিন্তু হঠাৎ মনে হলো কি ভয়ানক জঙ্গলে দাঁড়িয়ে আছি আমরা। এখানে আমরা 4 জন ছাড়া আর একটা প্রাণীও নেই, যেন শ্মশানের নীরবতা। হঠাৎ করে একটা ভয় অনুভূতি হলো মনের মধ্যে। গাড়ির হেডলাইটে যতদূর দেখা যাচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল। একটা বাড়িঘর কোথাও নেই, মানে বাড়িঘরের চিহ্ন মাত্র নেই। আমি দীপঙ্করকে জিজ্ঞেস করলাম, দীপঙ্কর আমরা ঠিক পথে যাচ্ছি তো? ও বলল হ্যাঁ আমরা ঠিক পথেই যাচ্ছি। সবাই গাড়িতে উঠলাম, আবার গাড়ি সামনের দিকে এগোচ্ছে, কিন্তু যতই যাই শুধু জঙ্গল আর জঙ্গল। আমার মনে এবার একটা ডাউট হচ্ছে যে আমরা জঙ্গলের রাস্তায় ঢুকে পড়লাম না তো। এমন সময় হঠাৎ করে দীপঙ্কর বলল, তোর একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? সুমন বলল, কই না তো, কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না তো। দীপঙ্কর গাড়িটা দাঁড় করালো, 1 মিনিট মতো স্টার্ট বন্ধ করে রাখলো, কোনো কান্নার আওয়াজ নেই।
20 সেকেন্ড বা 25 সেকেন্ড পুরো নীরব, একদম নিস্তব্ধ। সুমন বলল, কই কান্নার আওয়াজ? সুমন আমাদের দুজনের উদ্দেশ্যে বলল, তোরা শুনতে পাচ্ছিস কান্নার আওয়াজ? আমরা বললাম, কই না তো, আমরা তো কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না। তো যাই হোক, সবাই দীপঙ্করকে বললাম যে তুই ভুল শুনেছিস, কোথায় কান্নার আওয়াজ এই জঙ্গলে? আমরা শুনতে পাচ্ছি না, তুই শুনেছিস। কিন্তু রাসেল ভাই, হঠাৎ করে আমরা সবাই কান্নার আওয়াজ শুনতে পেলাম। অনেক দূর থেকে আওয়াজটা যেন আস্তে আস্তে আমাদের কাছের দিকে আসছে, মানে কাছে আসছে। এবার কান্নার আওয়াজটা পরিষ্কার হলো। 20 থেকে 25 পা দূরে কেউ যেন কাঁদছে। আমরা তো গাড়ির মধ্যে চুপ করে বসে আছি। কিসের আওয়াজ এটা? কান্নাটা মানুষের কান্না, বিড়াল কুকুরের কান্না এটা না। সবাই মানে খুবই ভয় পাচ্ছি, এই গভীর জঙ্গলে কে কাঁদছে। গাড়ির ভিতরে বসে ভয়ে সবার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার কান্নার আওয়াজটা বাদিক এবং ডান দিক দিয়ে, মানে দুদিক দিয়ে একই রকম ভাবে শোনা যাচ্ছে, কিন্তু কাঁদছে একজনই, কিন্তু আওয়াজটা আসছে দুদিক দিয়ে। একই কান্না, একই মানুষের গলা, একই সাউন্ডে। আমরা আবার মনে মনে ভাবছি, তাহলে কি দুজন কাঁদছে? কিন্তু একই গলায় দুজন কাঁদে কি করে? গলার যে সাউন্ড রাসেল ভাই, অবিকল একরকম। সত্যি রাসেল ভাই, মানে খুবই ভয় পাচ্ছিলাম যে কি হচ্ছে এটা আমাদের সাথে। এমন সময় সুমন বলল, চল যাবি, কোথা দিয়ে কান্নার আওয়াজটা হচ্ছে দেখতে। এমন সময় দীপঙ্কর রেগে গিয়ে বলল, যে কাঁদছে তোর কেউ হয় না তো? এরপর দীপঙ্কর সবার উদ্দেশ্যে বলল, এটা প্যারানর্মাল কিছু, মানুষ এখানে এভাবে কাঁদতে পারে না, বুঝলি? যাই হোক না কেন, আমাদের এখান থেকে বেরোতে হবে। দীপঙ্কর গাড়ি স্টার্ট করে সামনের দিকে এবার চালাতে শুরু করলো। এরপর রাসেল ভাই 4-5 মিনিট গাড়িটা চললো, কিন্তু যত দূরই দেখা যাচ্ছে শুধুই জঙ্গল আর জঙ্গল। তখন সবার মনে হলো যে আমরা ভুল পথে এসেছি, আমরা জঙ্গলের পথে চলে এসেছি। দীপঙ্কর বলল, গাড়ি এবার ব্যাক করব, আমরা ভুল পথে এসেছি, বুঝলি? কিন্তু রাসেল ভাই, আমাদের বাঁ দিক দিয়ে একটা ছোট খাল বয়ে যাচ্ছে, ফলে অন্ধকারে গাড়িটা ঘোরাতে গেলে খালে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেহেতু গাড়ি থেকে একজনকে নামতে হবে এবং গাড়িটা ঘোরানোর দিক নির্দেশনা দিতে হবে। কিন্তু কে নামবে? কেউ সাহস পাচ্ছে না। বাধ্য হয়ে আমিই নামলাম। কিন্তু যেই না আমি গাড়ির পিছনের দিকে গেলাম, বিকট একটা আওয়াজ হলো। মনে হলো কোনো মানুষ অনেক উপর থেকে নিচে পড়লে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ হলো। আমি ভয় পেয়ে সাথে সাথে গাড়িতে উঠে পড়লাম। প্রত্যেকেই চুপ করে চারদিকে দেখতে লাগলাম। কোথাও কিচ্ছু নেই। হেডলাইটে পুরো পরিষ্কার, বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছে। হঠাৎ করে দীপঙ্কর বলল, শোন, আমরা সবাই প্যারানর্মাল কোনো বড় বিপদে ফেসে গিয়েছি। আরো বড় কোনো বিপদ হওয়ার আগে এখান থেকে আমাদের বেরোতে হবে, বুঝেছিস? এই জঙ্গল ছেড়ে জনবসতি এলাকায় আমাদের ফিরে যেতেই হবে, আর তার জন্য আমাদের গাড়িটা ঘোরাতেই হবে। এর জন্য তোরা সবাই একসাথে গাড়ি থেকে নাম এবং মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে তোরা সবাই একসাথে থাকবি এবং পিছনে যা, বুঝলি? আর আমি গাড়িটা ব্যাক করে নেব, ওকে? তো আমরা বললাম ঠিক আছে। তারপর রাসেল ভাই, আমি আর সুমন গাড়ি থেকে নেমেছি, আর দীপ গাড়ির মধ্যেই আছে। এমন সময় দীপ বলছে, সামনে তাকা। তো সামনে তাকিয়ে দেখি মিনিমাম 50 পা দূরে একটা মহিলা দাঁড়ানো, লাল শাড়ি পরা। ওই মহিলা একটা কুলকুলি দিল, ওই আদিবাসীদের মতন। রাসেল ভাই, হঠাৎ করে চোখে নেমেছে সে মহিলা আর নেই। তখন কি বলবো, শীত দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। কোনো মতে রাসেল ভাই গাড়িটা ব্যাক করলাম এবং সবাই গাড়িতে উঠে পড়লাম। গাড়ির সব কাজ উঠানো। প্রথমবার গাড়িটা স্টার্ট নিল না, দ্বিতীয়বার গাড়িটা স্টার্ট নিল। এরপরে গাড়িটা চলতে শুরু করলো।
ঠিক 2 মিনিট পরে মানুষের মতো বড় একটা বিরাট কিছু গাড়ির ছাদে পড়লো। মানে বিকট একটা আওয়াজ হলো গাড়ির ছাদে, ধুম করে পড়লে যে আওয়াজটা হয়, কেউ যেন ছাদে এরপর মানে আশ্রাচ্ছে নখ দিয়ে। এমন অবস্থায় সুমন ভয়ে অজ্ঞান হয়ে গেল, কিন্তু দীপঙ্কর গাড়ি চালিয়েই যাচ্ছে। কিন্তু তখনও ছাদে মানে গাড়ির ছাদে থাপড় দিচ্ছে আর আঁচড় কাটছে এক হাত দিয়ে। আর রাসেল ভাই একটা গোঙানির শব্দ হচ্ছে। 4-5 মিনিট এমন চলার পরে হঠাৎ করে সব বন্ধ হয়ে গেল। এর 12 থেকে 15 মিনিট পরে জঙ্গল শেষ হয়ে গেল। দীপঙ্কর বলল, হয়তো আমরা বেঁচে গেলাম। এরপর আমরা গাড়ি কোথাও না দাঁড় করিয়ে সোজা বিরসা শহরে চলে আসলাম, মানে একটি বড় বাজার এলাকা। সেখানে এসে আমরা গাড়ি দাঁড় করালাম। ফোনে টাইম দেখি 9টা বাজে, কিন্তু আমরা ওই চা কাকার দোকান থেকে রওনা দিয়েছিলাম 6টার সময়। তাহলে মাঝখানে 3টে ঘন্টা কিভাবে কেটে গেল? যাই হোক, এমন সময় রোহিতের ফোন আসলো। রোহিত ফোন করে বলছে, তোদের 1.5 ঘন্টার ভিতরে আসার কথা, তোরা এখনো এলি না, 3 ঘন্টা হয়ে গেছে। তোরা কি আর কি মারছিস আমার সাথে? আমার মা বাবা রান্না বান্না করে রেখেছে তোদের জন্য, তোরা এলি না, কি হলো বলতো? কতবার তোদের ফোন করেছি, ফোনটা যাচ্ছেই না, শুধু বলছে আউট অফ সার্ভিস। কি করে রেখেছিস তোরা ফোন? নেটওয়ার্ক নেই তোদের ফোনে? আমরা এই ঘটনাটার কথা রোহিতকে জানালাম না। আমরা বললাম যে গাড়ির চাকা তোর বাস্ট হয়ে গিয়েছে, এই জন্য আসতে পারিনি, আর ফোনে চার্জ ছিল না। তো রোহিত বলছে, সবার ফোনে চার্জ ছিল না, গাড়িতে তো চার্জের ব্যবস্থা আছে, চার্জ দিসনি? দীপঙ্কর আমার কাছ থেকে ফোনটা নিয়ে বলল, আচ্ছা আমরা গাড়িটা ঠিক করে তোকে ফোন করছি। তারপর ফোন রেখে আমরা বিরসা বাজারের একটি হোটেলে ঢুকে ভাত খেয়ে একটু ক্লান্তটা গেল। এবার মানে শরীরটা একটু ফ্রেশ লাগছে আর কি। এরপর আমরা গাড়ির সামনে আসলাম এবং দীপঙ্কর বলছে, চল উঠতো ছাদে। তো আমি উঠলাম গাড়ির ছাদে। যা দেখলাম আপনি বিশ্বাস করবেন না রাসেল ভাই, 4টে আঙুল দিয়ে মানে 4টে আঙুলের নখ দিয়ে কুড়ানোর বড় বড় দাগ। মনে হচ্ছে যে কেউ কোদালের এক কোনা বাঁধিয়ে টান দিচ্ছে, মানে কোনা বেঁধে টান দিচ্ছে। এটা দেখে আমরা আরো ভয় পাই এবং তখনই কলকাতা ফিরে যাওয়ার ডিসিশন নেই। এরপরে আর কিছু হয়নি। তারপরে দীপঙ্কর কলকাতায় ফিরে পুরোহিত ডেকে গাড়িটা মন্ত্র পড়ে তারপরে পুজো করে গাড়িটা ঘরে তোলে। রাসেল ভাই, এই হলো আমার দাদার ঘটনা। যদি ভালো লাগে তাহলে শ্রোতাদের শোনার ব্যবস্থা করে দেবেন। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আমরা এখন আমাদের দ্বিতীয় অডিও ক্লিপে যাব। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। তো আজ আমি কয়েকটি গল্প শেয়ার করব। তার মধ্যে প্রথম গল্পটা হচ্ছে আমার নানির নানি। আমার নানি গল্প করেছেন, আমরা তার কাছে শুনছি। তো তিনি তার চরে অনেক জমি জমা আছে, তিনি সেখানে গেছিলেন। তারপর সেখানে যাওয়ার পর ফিরতে একটু দেরি হয়ে গেছে। দেরি হওয়ার পর তিনি দেখেন যে কিছু সাদা পোশাক পরে মানুষ দাঁড়িয়ে আছে। তো তখন তিনি সেখানে গেলেন। তিনি অনেক ইমানদার এবং সৎ ব্যক্তি ছিলেন।
এবং তাকে আল্লাহ তাআলা অনেক বরত্ব দান করেছিল, অনেক শক্তি সামর্থ্য, তিনি জিনদের সাথে কথা বলতে পারতেন। তো দেখে জিনের এক দল সেখানে দাঁড়িয়ে আছে, তাকে বলছে যে আপনার জন্য আমরা দাঁড়িয়ে আছি হুজুর, আমাদের এই যে একটা মারা গেছে, তো একটা আপনি জানাজা করে দেন। তারপরে তিনি সেখানে জানাজা করে চলে আসলেন। জেনে রাখা ভালো, তিনি এরকম যে চোর যদি চুরি করতে আসতো তার বাসাতে, তাহলে তিনি কি যেন একটা দোয়া করে ফুদে রাখতেন, তাহলে চোর ওখানে আটকে যেত, কারণ শহর খালিদের মনে আটকে যায়, এরকম আটকে যেত। এটা ছিল প্রথম গল্প। তিনি জানাজা করলেন, জানাজা করার পর সেখান থেকে আসছে, একটু একটু তিনি ভয় পাচ্ছিলেন। তারপরে সে মানুষকে সে গল্পগুলো বলছিলেন। তারপর আমার নানিও সেখান থেকে শুনে আমাকে বলছে, আমি সেটা শেয়ার করলাম। এরপর আমার দাদা হচ্ছে, তিনি হচ্ছে মুয়াজ্জিন। তো তিনি 5 ওয়াক্ত আযান দেন, তিনি সবসময় নামাজ কালাম পড়েন। একদিন তিনি ফজরের আগে আগে গেছেন আযান দেওয়ার জন্য, গিয়ে দেখেন সাদা জুব্বা পরা 3 জন মানুষ নামাজ পড়ছে। তো তিনি ফজরের আযান দিলেন, দেওয়ার পরে তিনি তাদের সঙ্গে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি ইমামতি করতেছিলেন, ইমামতি করার পর সালাম ফিরালেন। সালাম ফেরানোর সাথে সাথে দেখছে তার পেছনে আর কেউ নেই, সবাই চলে গেছে, মানে ওগুলো ছিল জিন। তো এই ছিল আমার দ্বিতীয় গল্প। তো আমার নানি, তিনি হলো জিনে ধরা রোগী, মাঝে মধ্যে তাকে জিন ধরে। তো নানি একদিন আমাদের যে ভিটা রয়েছে, নানিদের যে ভিটা রয়েছে, তো সেখানে গিয়েছিলেন। তো যাওয়ার পর সেখানে একটা শিমুলা গাছ আছে একটা কবরের পাশে। তো তিনি সেখানে সন্ধ্যার সময় গেছেন। তো দেখে যে বড় বড় দাঁতওয়ালা একটা মানুষ, তাকে বলছে এদিকে আয়, এদিকে আয়। নানি দেখে তো অনেক ভয় পেয়ে তিনি বাড়িতে আসছেন। বাড়িতে আসার পর তিনি আমাকে বললেন, তো জেনে রাখা ভালো যে আমি মাদ্রাসার ছাত্র। তো আমি আয়াতুল কুরসি, সূরা ফাতিহা ইত্যাদি পড়ে ফু দিলাম। ফু দেওয়ার পর আমি ওই ঘরে বই পড়তেছিলাম, নানি এই ঘরে ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে হঠাৎ করে চিল্লানি দিয়ে উঠছে, চিৎকার দিয়ে উঠছে। তো তখন আমি বললাম কি হয়েছে? তো আমার নানির সঙ্গে আমার একটা মামাতো ভাই, ছোট বয়স আপনার 5-6 বছর হবে, ও বলে নানিকে গলা টিপে ধরছিল, এই জন্য নানি চিৎকার দিয়ে উঠছে। তারপরে আমি আবার নানিকে ফু দিলাম। ফু দেওয়ার পর আবার ঘুমাচ্ছে নানি। কিছুক্ষণ পরে আবার বলে ওই যে লোকটা যে ওই শিমুলা গাছের তলে, তাকে ডাকছিল যে একটা জিন, বড় বড় দাঁতগুলো নাকি বের হয়ে একদম তার থোতা বন্ধ চলে যাচ্ছে, সেই বিশ্রী, সেই খারাপ একটা চেহারা, কি বলবো, নানি আমাকে বর্ণনা দিয়েছে যেভাবে। তো এরপর সে ওই লোকটা বলে ঘরের বাইরে থেকে ডাকতেছে, আয় আয় আয়। এরপরে নানি আবার জাগনা পেয়ে আমাকে বললো, আমি আবার দৌড় নানিকে ফু দিলাম। তারপর নানি ঘুমিয়ে পড়লো। এই ছিল আমার তৃতীয় গল্প। এবং চতুর্থ গল্প, এটা হচ্ছে আমার নানি। আমি মাদ্রাসায় পড়তাম, তখন আমি হুজুরকে দেখতাম বিভিন্ন রোগীর চিকিৎসা করছে, রোগীকে ঝাড়া দিচ্ছে। তো আমার হুজুরের কাছ থেকে কিছু আমি একটু টুকটাক শিখছিলাম। তো সেদিন আমার বিয়া, আমার ছোট মামা বিয়ের দিন রাত 12টা বাজে এই সময় নানিকে জিন ধরছে। জিন ধরার কারণ হচ্ছে যে নানি যখনই গরুর গোস্ত খাবে তখনই নানিকে জিন ধরবে। তো নানিকে জিন ধরছে, অনেক ছোটাছুটি করছে, এখানে যাবে ওখানে যাবে, তারপরে মানুষকে মানে ভয় দেখাচ্ছে এরকম। তো আমি কাছে গেলাম। তো আমি হুজুরের কাছ থেকে যে দোয়া দুরূদ শিখছিলাম, তো সেই দোয়া দুরূদ দিয়ে আমি ট্রাই করলাম যে পারি কিনা। তারপর আমি হুজুর আমাকে যেভাবে শিখে দিয়েছে সেভাবে আমি জিনটিকে আটকে ফু দিতে থাকলাম, মারতে থাকলাম। অনেকক্ষণ মারলাম, প্রায় আধা ঘন্টা হওয়া পর্যন্ত মারলাম। কিন্তু জিন আমাকে বলতেছে তোর আমি সমস্যা করে দেবো, তোর আমি সমস্যা করবো, অনেক এরকম ভয় দেখাচ্ছে। তো আমি ওকে আবার জোরে জোরে মারলাম, তখন বলে না আর সমস্যা করবো না। তো এইভাবে অনেকক্ষণ মারার পরে ও আমাকে বলতেছে তুমি ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি ছেড়ে দিচ্ছি না। তো তারপর আমি ছেড়ে দেই নাই। অনেকক্ষণ পর মারার পর তাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে নানি অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার পরে নানি উঠলো। ওঠার পরে নানির শরীর অনেক ব্যথা, কিন্তু সেদিন আমাকে মনে হয় জিনটা একটু জ্বর মারছিল মাথায়। তো অনেক ব্যথা মাথা আমার,
অনেকদিন পর্যন্ত। তারপর আমি সূরা নাস ফালাক এগুলো পড়ে ফু দিয়ে তারপর ঠিক হয়ে গেছে। তারপর একটা যে নানিকে যে জিনটা ধরে, তা আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তোমার থাকো কোথায়। সে বলছিল যে নানির যে মায়ের বাসা আছে সেখানে তেঁতুলা গাছ আছে, তো সেখানে থাকে। তো যখনই তেঁতুলা গাছ কাটা হয়, কোনো ডাল কাটা হয়, তখনই নানির উপর আসে অত্যাচার করে, ভর করে। এবং এই তেঁতুলা গাছের ডাল কাটার কারণে নানির যে ছোট ভাই আছে তাকে দুইবার প্রায় ইয়ে করা হয়েছিল, মানে অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট করে একদম হাত পা ভাঙ্গে প্রায় 6-7 মাসের মতো এরকম বিছনায় পড়েছিল। তারপর আস্তে আস্তে ভালো হয়েছিল। আসলে ওদেরকে জিজ্ঞেস করছিলাম তোমরা কয় ভাই, তো 5 ভাই। তো এরা 5 ভাই, একজন থাকে নানির সাথে এবং বাকিগুলো থাকে আমার নানির বড় ভাই আছে, সেগুলো তারা ঢাকায় থাকে, তাদের বাসায় থাকে। তো বড় ভাইয়ের 2টো ছেলে আছে, মানে যারা আমার মামা হয়, তারা মাঝে মধ্যে ঘুমাসে। তো ঘুমাসলে অনেক সময় দেখে লাইট জ্বলে আসে, তো লাইট বন্ধ করে দেয় আবার চলে দেয়, লাইট বন্ধ করে দেয় আবার চলে দেয়, এরকম আর কি। তারা অনেক সমস্যা করে জিনিসগুলো। 5টা ভাই আছে, তো নানিরাও 5 বোন তাদের সাথে সাথে থাকে। তো এই হচ্ছে আমার 4র্থ গল্প। 5ম গল্প, আমার একটা ভাগিনা আছে। তো যখন আমি এই নানির এই জিনের চিকিৎসা করলাম, তখন আমি একটু পরিচিত হয়ে গেলাম। তো আমার একটা ভাগিনা আছে, ভাগিনা মাদ্রাসায় পড়ে, আমাদের নানির বাড়ি গ্রামে মাদ্রাসায় পড়ে। তো ও যখন ঘুম আসে তখন বাইরে থেকে কি যেন লক করে দরজায়, তো তখন ও অনেক ভয় পায়। অনেক সময় তাকে ডাকে, ওর নাম ধরে ডাকে। তো আলিফ, ওর নাম আলিফ বলে ডাকে। তো অনেক সময় যায় দেখ কিছু নেই। তো সব মাদ্রাসায় যে ছাত্র আছে সবাই শুনতে পায়। এবং অনেক সময় ও ঘুমিয়ে পড়ে এবং হেফজখানার ছাত্ররা একটু বেশি রাত পর্যন্ত পড়ে। তখন হঠাৎ করে দেখে যে ঘুমে আছে, ঘুমে হাঁটে যাচ্ছে। তো ওকে বলা হয় তুই কোথায় যাচ্ছিস, আমাকে ডাকতেছে, কিন্তু ও ঘুমিয়ে আছে। এরকম ব্যাপার, মানে খুব ভয়ঙ্কর ব্যাপার। তো এরপরে ওর মা আমার কাছে আনলো ওকে। আনার পরে তো আমি ওর জিনটাকে আটকে একটু মারধর করে তারপর পানি পড়া দিলাম, তারপর জিনটা চলে গেল। কিন্তু তার আগে আমাকে একটা জিন আমাকে থাপ্পড় মারছে, মাথাটা মানে ব্যথা, তারপরে অনেকক্ষণ পর ব্যথা ছিল। এরপরে সূরা নাস ফালাক এগুলো দোয়ার পরে পানিগুলো খেলাম এবং হাতে ফু দিয়ে গাটা সত্যন দিলাম, গা মাসা করলাম। তো তারপরে আমার কি ব্যথাগুলো ভালো হলো। এই ছিল আমার 5ম গল্প। আরো অনেক গল্প আমার জীবনে জানা আছে। যদি আমার এই গল্পগুলো শেয়ার করা হয় তাহলে ভবিষ্যতে আমি আরো গল্প দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক comes alive. Root.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা আমাদের 3য় অডিও ক্লিপে যাচ্ছি। আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা এখনো আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত নন তারা অনুগ্রহ করে আমাদের সাথে সংযুক্ত হন, তাহলে আপনি পেয়ে যাবেন সমস্ত নোটিফিকেশন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মাহফুজাবির বলছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে। আমি প্রশ্ন করব না আপনি কেমন আছেন, কারণ আমরা সবাই জানি, বুথ FM কিংবা বুথ.com এর সব শ্রোতারাই জানি যে আপনি সবসময় ভালোর দলে থাকেন। আর আমরা আশা করি যে আপনি ভালো থাকেন, আমরা দোয়া করি আপনি ভালো থাকেন, কারণ আপনি ভালো থাকলেই হয়তো বুথ.com কিংবা বুথ FM এর মতো অসাধারণ ভৌতিক শোগুলা আমরা রেডিওতে কিংবা ইউটিউবে শুনতে পাবো। তো মূলত আমি নারায়ণগঞ্জ চিটাগাং রোড এরিয়াতে সিমরাইল রোডে, যে এই রোডটা মূলত স্টাফ কোয়ার্টার কিংবা ড্যামরা রামপুরের দিকে গেছে, তো এই রোডটা যেটা চিটাগাং রোড থেকে শুরু হয়, তো এরই মাঝে মাঝে কোনো একটা কোম্পানিতে কিংবা ফ্যাক্টরিতে আমি জব করি। তো রাসেল ভাই, আমি আমার কাজের ধরনটা একটু বলে রাখি। আমি মূলত
এক সপ্তাহ নাইট ডিউটি করি, এক সপ্তাহ দিনের বেলা ডিউটি করি। তো তখন ছিল রোজার মাস। তো তখনকার সময় ওই আমি যেই কোম্পানিতে জব করি ওই কোম্পানির নিয়ম ছিল যাদের ইচ্ছা তারা রোজার সময় রাত্রে সেহরি খাইতে যার যার বাসায় যাইতে পারতো। তো মূলত সব শ্রমিক স্টাফ সবাই চলে যেত রাত্রে যার যার বাসায় সেহরি করার জন্য। তো আমিও সবার সাথে হই হুল্লোড় করে একসাথে চলে যেতাম। আমার বাসাও খুব কাছেই, তো আমার কাছে খুব বেশি একটা ভৌতিক কিংবা হন্টেড কোনো কিছু মনে হইতো না, কারণ আমরা শত শত মানুষ একসাথে যেতাম। তাই হয়তোবা খুব কমন একটা ব্যাপার মনে হতো যে অনেক রাতে সাইরি খেতে যাইতেছি, এমন কোনো ব্যাপার ফিল হইতো না। তো রাসেল ভাই বলে রাখি, ওই সময়টা আমার খুবই বয়স কম ছিল, ধরে নিতে পারেন 13 কি 14 বছর। ফ্যামিলির আর্থিক সমস্যার কারণে আমি তখনই জব করতাম। তো রোজার মাসে হঠাৎ একদিন আমার খুবই জ্বর। তো রাত্রে যখন আমি আমার ডিউটিতে যাচ্ছিলাম, তো তখন ছোট ছিলাম, তো আমার মা আমার নিয়ে একটু টেনশন করতেছিল। তো আমার মা বললো যে বাবা, আজকে রাত্রে তোরা আসা লাগবো না, তুই যদি এখন তোর এত জ্বর, সম্ভব হলে তুই না যা। তখন আমি ভাবলাম যে রাসেল ভাই সামনে ঈদ, এখন যদি আমি অ্যাবসেন্ট দিই হয়তো বা আমার স্যালারি থেকে এই টাকাটা কাটবো। তো ওই সুবাদে আমি ভাবলাম থাক চলে যাই। তো তারপর আমার মা বললো ঠিক আছে বাবা, তুই রাত্রে স্যার খেতে আসিস না, দোকান থেকে কোনো একটা কিনা ওষুধ টুষুধ কিছু একটা খাই নিস। তো যেই কথা সেই কাজ রাসেল ভাই, আমি তো সবাই চলে আসছে স্যারের টাইমে বাসায় সেহরি খাইতে কিংবা সেহরি করতে। তো পুরো কোম্পানি মেইলি বলা যায় মেইল ফ্যাক্টরি এমন টাইপের কিছু একটা। তো আমি ওখানে আমি শুধু একা মানুষ, আমার সাথে 2 কি 3টা সিকিউরিটি গার্ড। তো তারাও যার যেমনে সেহরি করার লেগা ব্যস্ত আর কি। তো আমি মূলত ভাবলাম দেখি একটু বাইর হইয়া যদি 2-একটা দোকান টোকান খোলা থাকে, তো আমি একটু কোনো কিছু কিনা রুটি টুটি লাইক বিস্কিট টিস্কিট কোনো কিছু একটা খায়া যদি একটু ওষুধ টষুধ খাওয়া যায়। তো ওই সুবাদে আমি বাইর হইলাম। তো যারা নারায়ণগঞ্জ চিড়িয়াখানা রোড এলাকাতে আছেন কিংবা ড্যামরা রামপুরা যাতায়াত হয় আপনার চিটাগাং রোড এরিয়া থেকে, তারা হয়তো বা খুব জানলেন যে এই রোডের পাশে একটা ডিএনডি খাল আছে। আর এই রোডেই মনে করেন যে বিভিন্ন রকম কোম্পানি ফ্যাক্টরি আছে। তো মূলত এই ফ্যাক্টরির থাকার সুবাদে ওই রাস্তার পাশে ছোট ছোট চায়ের দোকান, টঙের দোকান আছে, যেগুলা বিভিন্ন রকম চা বিস্কিট বিক্রি করা সাধারণত শ্রমিক কিংবা অফিস কর্মীদের জন্য। তো আমি ভাবলাম এখানে এত দোকান, পুরোনো কোনো দোকানে তো আমি চা বিস্কিট পাইয়া যাবো, স্বাভাবিক ব্যাপার। তো আমি মূলত আমি ছোট মানুষ ছিলাম, আমার ব্রেনে এতটুক জিনিসটা খাড়ে নাই যে এত রাত্রে সবাই তো সেহরি করতে চলে গেছে যার যার বাসায়, কিংবা এত রাত্রে দোকান খোলা থাকার কথা না। তো আমি মূলত হাঁটতে হাঁটতে, তো আপনারা হয়তো বা জানবেন যে এই ড্যাম রোডে বিভিন্ন জায়গার নাম হচ্ছে বিভিন্ন রকম, যেমন অ্যাপোলো, তারপর গোয়ালাকাটা, তারপর রানীমল, এমন টাইপের। তো মূলত বিভিন্ন স্থানের নাম বিভিন্ন নামে পরিচিত আর কি। তো আমি দেখতেছি একটার পরে একটা দোকান বন্ধ। তো ছোট মানুষ ছিলাম, ভাবলাম যে সামনের দোকানটা খোলা হইব, হয়তোবা এই দোকানটা বন্ধ, এর পরের দোকানে গেলে আমি খোলা পাবো, এই হালকা পাতলা একটু রুটি টুটি আনবো। তো আমার কথা হইলো আমি জাস্ট কিছু একটা খাইয়া যদি আমি ওষুধ খাই দিলে আমার জ্বরটা ভালো হয়ে যাবো, অনেকটা জ্বরের ঘরে আসছিলাম। তো আমি রাসেল ভাই আপনারা বলে রাখি, তো এই এলাকায় যারা আছেন আমি আবারও বলতেছি, তারা হয়তোবা চিনবে আপনার আপনার যে এই রোডটা, যে আপনার সিমরাইল কিংবা ড্যামরা রোডটা যেটা আছে, তো এর পাশে আপনার ডিএনডি খাল আছে। তো মূলত আমি যেই কোম্পানিতে চাকরি করি কিংবা ফ্যাক্টরিতে চাকরি করি, তো এই কোম্পানির সামনেই ডিএনডি খাল। তো এই ডিএনডি খালের ওপাশেই মনে করেন যে একটু ঘনবসতি বস্তি টাইপের এলাকা। তো মূলত ছোট ছোট বাচ্চারা দিনের বেলায় আমি দেখি যে একদম, আমি একটু আঞ্চলিক ভাষায় বলি, যেমন ল্যাংডা হইয়া উলুঙ্গ হইয়া ছোট ছোট বাচ্চারা আপনার ওই টিএনডি খেলায় এসে লাফায় ঝাপায় পরে, সেটা নিয়মিত একটা ব্যাপার। তো এইভাবে ওই ডিএনডি খেলার ওই জায়গাটা মনে করেন যে সবাই মুখে শুনছি যে এই জায়গাটা নাকি ভালো না, অনেক অদ্ভুত টাইপের ঘটনা ঘটে। তো এইগুলো আমি কোনোদিন বিশ্বাস করি নাই কিংবা আমি নিজের চোখে দেখি না, আমি নিজেও ছোট মানুষ ছিলাম। তো রাসেল ভাই আমি গোলাঘাটা ওই জায়গাতে যখন যাই মানে দোকানের উদ্দেশ্যে, তো দোকানে আমি 2টা দোকান খোলা পাই। তো আমি সচরাচর একটু হালকা পাতলা নাস্তা বিস্কিট টিস্কিট নিয়ে, তো আমি হাইটটা
আবার আমার গন্তব্যস্থলে বা আমার কোম্পানির উদ্দেশ্যে আমি রওনা দিলাম। তো মূলত রাসেল ভাই, আমি যখন রাস্তায় হাঁটতেছি আমার কাছে মনে হইতেছে যে আপনার কেমনে আপনারা বুঝাই, যেমন আমার সাথে কয়েকজন হাঁটতেছে, তো বাট আমি আর পিছনে দাগাইতেছি না। আমার কাছে মনে হইতেছে হয়তো আশেপাশের যে কোম্পানি গুলো আছে ওখান থেকে মানুষ বাইর হয়ে যার যার বাসা যাইতেছে স্যারি খাওয়ালে, কিন্তু আমার ওইরকম বেশি একটা গুরুত্ব দেওয়া হয় না। আমি ভাবলাম এই তো টুকটাক লাইটের আলো আছে, তো এই জায়গাতে আমার তো ভয় পাওয়ার কিছু নাই, বা আমি এরকম কোনো কিছু আমার মাথায় আসা নেই। তো আসল ঘটনা হয়েছে তখন যখন আসলে আমি ইগনোরে করতেছিলাম, ধরতে গেলে ভয়ে পাবো বা ভয় পাইলে যে জিনিসটা আমার আরো ভয় দেখাবে এমন ব্যাপার হওয়ার কোনো সিচুয়েশন হয় নাই, কারণ আমি এটা ইগনোর করছিলাম ব্যাপারটাকে। যখন আমি আমার কোম্পানির সামনে চলে আসছি, আমি মূলত গেটে ঢুকবো, তো সবার বোঝার সুবিধার্থে আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই যে আমার কোম্পানির সামনের একটা পাশে হলো একটু ঝোপঝাড় টাইপের, তারপর হচ্ছে আপনার ড্যামরা রোড, ড্যামরা রোডের পরেই হচ্ছে ডিঙ্গি খাল। সরি, অ্যাকচুয়ালি আঞ্চলিক ভাষায় মানুষে ডিঙ্গি খাল বলে, তো মূলত খালের নাম হচ্ছে ডিএনডি খাল। তো যাই হোক, তো ওই ঝোপঝাড় থেকে আমি যখন দেখলাম 5 থেকে 7টা মানে অনেকটা মানুষের বাচ্চার মতোই দেখতে, মানে এমন টাইপেরই মানে অবয়ব, আমি স্পষ্ট লাইটের আলোতে দেখলাম যে দৌড়ে গিয়ে লাফায় ডিএনডি খালে পড়তেছে, এবং যে পড়ছে পানির শব্দগুলাও শুনতেছিলাম আমি। তখন আমি অদ্ভুত ভাবে তাকায় ছিলাম, মানে এমন কিছু না যে ব্যাপারটা একবার আমি খুব বেশি ভয় পাইছি। তো তখন আমার মনে মনে একটা কথাই চলতেছিল, আমি একটু আঞ্চলিক ভাষায় বলি রাসেল ভাই আপনাদের বুঝার সুবিধার্থে, যে পোলা ভাই না তো মানে 12 জৌরা ভাই, এমন টাইপের একটা বলছি যেটা আসলে আমার ব্যক্তিগত ভাষা। তো যেটা বলছি আমি আসলে ভয় পাই নাই, আমি জাস্ট অবাক হয়েছি যে এত রাত্র লাফান লাগে ব্যাপারটা। তো আমি অনেকক্ষণ যাবত দাঁড়ায় দেখতেছিলাম, মানে আমার আসলে খুব ওই জায়গাতে যায় মানে দেখার ইচ্ছা হইতেছিল, মানে খুবই ইচ্ছা হইতেছিল, মনে হইতেছে জন্য কেউ আমার ডাকতেছে ওই জায়গায় যাওয়ার জন্য, বা কি হয়েছে জিনিসটা দেখার জন্য খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছিল আমার ভিতরে। মানে কেমন জানি আমার ইচ্ছা করতেছিল যে এই বাচ্চাগুলোর সাথে আমিও পানিতে লাফ দিই, গোসল করি, এমন টাইপের কিছু একটা। মানে এক কথায় বলতে গেলে আমার ওই জায়গাতে পানিতে যাওয়ার খুব ইচ্ছে হইতেছিল, বা আমি খুব আকৃষ্ট হয়ে গেছিলাম ব্যাপারটাতে, যে ওদের সাথে আমার খুব গোসল করতে ইচ্ছা করতেছিল, কিংবা আমারও দৌড়ে গিয়ে পানিতে লাফ দিতে খুব ইচ্ছা করতেছিল, এমন টাইপের ব্যাপার আর কি। মানে বুঝাতে পারবো না, কেমন যেন একটা ফিলিংস হইতেছিল। তো পিছন থেকে একজন সিকিউরিটি গার্ড আমার কোম্পানিরই, উনি গেটে দাঁড়ায় ডিউটিরত অবস্থায় আমার দেখতেছে যে আমি এক নজরে ওই ডিএনডি খালের দিকে, ওই ঝোপঝাড়ের দিকে তাকায় রয়েছি। তো উনি আমার হঠাৎ করে ডাক দিল, এই তুমি এই জায়গায় কি করতেছ? তো উনি আমার মূলত চিনতো, যেহেতু আমি আসতাম যাইতাম বা আমার সাথে ভালো সম্পর্ক থাকায়, তো আমার ডাক দিল আমার নাম ধরেই, যে তুমি এই জায়গায় কি করো, এই জায়গায় কি তাকায় তাকায় দেখতেছো। তো উনি যখন আমার ডাক দিল তখন আমার সাধারণ সেন্স ফিরে এলো। আমি ভাবলাম কিরে এত রাত্রে, রাত প্রায় 3টা+, এখানে বাচ্চা আসবে কোত্থেকেই, আর পানিতেই কেন লাভ দিয়া ঝাঁপ দিয়ে পড়বো, আর আমারে বা এটা এত দেখার কি আছে। তখন আমি সিকিউরিটি গার্ডের কাছে গেলাম, তো আমি ওনারে বললাম যে আসলে ভাই আমি এমন কিছু দেখছিলাম, এই জায়গায় মনে বাচ্চা কাচ্চা কিছু একটা পড়ছে লাভ দিয়া। তো চিরাং রোড এরিয়াতে আপনার পথ শিশু আছে স্বাভাবিক, তো আমি ভাবলাম যে এরকম পথ শিশু কিছু লাফা টাফা পড়া গেল নাকি না মরে টোরা জায়গা। আমি তখন হেরে এরকম কিছু একটা বললাম। উনি বললো যে এই ব্যাপারে তোমার মাথা জামানোর দরকার নাই, তুমি ভিতরে চলে যাও, এগুলো নিয়মিত ব্যাপার। তো না, আমি খুব অবাক হইলাম। তো আমি পরে আমার মনের বোঝানোর চেষ্টা করলাম, রাসেল ভাই হয়তো আমার জ্বর ছিল, জ্বরের ঘরে আমি কিছু একটা দেখছি এমন টাইপের কিছু। তো আমি যদি এমন কিছু একটা দেখতাম তাহলে সিকিউরিটি গার্ড তো এটা বলতো না যে এটা নিয়মিত ব্যাপার। তো আমি কি আসলে ভুল কিছু দেখছি কিনা জ্বরের ঘুরে, তো এই জিনিসটা কনফার্ম করার লাগে আমি মনে করেন যে আবারও আরেকদিন সিকিউরিটি গার্ডের সাথে এই ব্যাপারে আমি কথা বললাম। তো ওনারা আমি চা সিগারেটও খাওয়াইলাম, আসলে নিজের ভুল প্রমাণ করার লেগে যে আসলে এরকম কিছু হয় না, মানে এরকম নিজের সান্ত্বনা দেওয়ার লেগে। তারপর উনি আমার বললো যে
এখানে নাকি বিশেষ করে মানে যে কোম্পানিগুলা মানে যে ড্যামরা রোডটা গেছে, তো মূলত এই এলাকাটা শিমগাল যে এলাকাটা এটা নাকি ছিল শীতলক্ষা নদীর চর। তো মূলত এখন থেকে আরো 40-50 বছর আগে এগুলো ছিল আপনার হিন্দুদের শ্মশান টাইপের কোনো কিছু একটা, ধরেন নদীর পার ছিল, তো এখানে শ্মশান টাইপের ছিল, বালুর চর ছিল, এখানে মানুষের দাহ করা হইতো বা যাই করা হতো হিন্দুরার। তো মূলত ঝোপঝাড়ও ছিল, দিনের বেলায় নাকি দোয়াটাও উঠতো। সিকিউরিটি গার্ড উনি আমারে বললো আর কি কথাগুলা। তো উনি মূলত অনেক বৃদ্ধ লোক, অনেক প্রবীণ লোক, তো উনি এই এলাকার স্থানীয় লোকই। আর দ্বিতীয়ত কথা হইলো উনি মিথ্যা কথা বলার লোক না, তো ওনারা আমি বিশ্বাস করছি। তো রাসেল ভাই কথা হইলো দিন শেষে একটাই, যে আমি এগুলা কি দেখলাম, মানে এই জিনিসগুলোর আসলে ব্যাখ্যা কি, মানে অনেক প্রশ্ন আমার মনের ভিতরে রয়ে গেল যে ওই দিন রাত্রে আমি কি দেখলাম। আবার অনেক সময় আমি অনেকের মুখে শুনি যে রোজার মাসে নাকি এরকম বাজে যে প্রেতাত্মা বলেন বা জিন ভূত এগুলা কিংবা শয়তান স্পেশাল ভাবে বন্দি থাকে, তাহলে এটা কিভাবে সম্ভব হইলো? আবার যদি ও জিন হয় তাহলে কেনই বা এভাবে লাফায়া করে, মানে এইগুলোর ভাই কোনো আমার কাছে আর কোনো নাই, কোনো অ্যান্সার নাই, মানে আমি আমার বিবেকে অ্যান্সার গুলো দিতে পারি না। তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা। জানি না কেমন লাগছে আপনাদের। যদি ভালো লাগে রাসেল ভাই তাহলে শেয়ার করবেন, আর যদি আমার ঘটনাটি প্রচার হয় তাহলে আপনি আমাকে একটু জানাবেন। কিছুদিন আগে আপনার একটা পুরানো এপিসোডে শুনছিলাম যে আপনি বলছিলেন যে বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ আছে, তো 18 কোটি মানুষের যদি একটা করে গল্প থাইকা থাকে কিংবা ঘটনা থাইকা থাকে, তাহলে প্রায় 18 কোটি ঘটনা আছে আপনাদের কাছে ভূত.com অনেক দীর্ঘ করার জন্য। তো আপনার এই একটা কথা আমি ইন্সপায়ার হয়ে আপনার কাছে এই ঘটনাটি আমি আজকে শেয়ার করলাম। জানি না কেমন লাগছে। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ আমি আমার লাইফে আমার ছোটবেলায় আরো ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে, আপনার সকল লিসেনারদের সাথে। ধন্যবাদ রাসেল ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। Bhoot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মাহফুজ আবির বলছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে। তো আমি আমার ঘটনাতে চলে যাই। তো তখন মূলত আমরা কুমিল্লাতে থাকতাম, বলতে পারেন আমার শৈশব কৈশোর কুমিল্লাতেই কাটছে। আমি কুমিল্লার কোন একটা গ্রামে তখন বসবাস করতাম, বা আমার বাড়ি। তো সঙ্গত কারণে আমি নাম বলতে চাচ্ছি না। তো রাসেল ভাই, অগ্রহায়ণ মাসে গ্রামগঞ্জে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। কৃষকরা ধান কাটতেছে, তারপর ধান মারাই করতেছে, তারপর ধান ভাঙতেছে, ধান থেকে চাল হইতাছে, গুঁড়া হইতাছে, কেউ আবার পিঠাপুলি বানাইতেছে, কেউ আবার ধান সিদ্ধ করে রোদে দিতেছে। কুমিল্লার ভাষায় যেটাকে বলে অগ্রহায়ণ মাসকে আগুর মাস। তো আগুর মাসে এরকম দৃশ্য গ্রামগঞ্জে খুব দেখাই যায়, খুব চমৎকার লাগে ব্যাপারটা। তো আমার নানার বাড়ি ছিল কুমিল্লা দেবিদ্বার কোনো একটা এলাকাতে। তো যাই হোক, তো কুমিল্লা দেবিদ্বারের মানুষ মূলত একটু প্রপার এলাকা বা প্রপার সাইডের পড়ছে, তো যার কারণে তারা একটু কৃষি কাজের সাথে বেশি একটা সংযুক্ত না, কিংবা সংযুক্ত হতেও পারে, আমার তেমন একটা জানা নেই। তো মূলত আমার নানি মানে আমার নানু তখন কিছু হাঁস মুরগি শখের বশত পালন করত। তো হাঁসের জন্য ওনার কিছু ধান বাংলা যে কুড়া হয় রাসেল ভাই, ওই কুড়ার প্রয়োজন হইতো। তো মূলত উনি অগ্রহায়ণ মাস আসলে মানে আগুর মাস আসলে কিছু কুড়া উনি সংগ্রহ করে রাখতো। তো যেহেতু আত্মীয় স্বজনের ভিতরে আমরাই ছিলাম, মেয়ের বাড়ি ছিল ওনার, তো আমরা ওনারে মনে করেন যে ওনার হাঁসের জন্য, হাঁসের খাবারের জন্য কিছু কুড়া সংগ্রহ করে দিতাম যখন অগ্রহায়ণ মাস আসতো। তো আমাদের মোটামুটি ভালোই জমি জমা ছিল, তো কৃষি কাজ করতো আমার বাবা। তো রাসেল ভাই তেমনই কোনো এক অগ্রহায়ণ মাসে মানে আগুর মাসে আঞ্চলিক ভাষায় বলি যে আমার নানুর কুড়া নেওয়ার সময় হইলো, আর তখন আমারও কিছু টাকার প্রয়োজন হলো। তো আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি যদি এই কুড়াগুলো কোনোভাবে নানুর বাড়িতে পৌঁছাই দেই, তাহলে আমার নানু আমার কিছু টাকা দিবে খুশি হইয়া।
আর আমার আম্মাও যে রিক্সা ভাড়াটা দিব ওই টাকাটা আমি রেখে দিতে পারবো। তো আমাদের বাসায় একটা সাইকেল ছিল, 2.5 ইঞ্চি সাইকেল। তো আমি চিন্তা করলাম যে এই সাইকেল দিয়ে আমি যদি কোনোভাবে আমার নানুর বাড়িতে দিয়ে আসি তাহলে হয়তো এই টাকাটা আমার হয়ে যাবে, মানে যে রিক্সা ভাড়াটা আর কি। তো আমার মা সর্বপ্রথম দিতে চাইছিল না, তারপর আমার অনেক জোরাজুরি বা রিকোয়েস্ট একরকম আমি নাছর বান্দা, তো আমার মা আমারে দিল। তো আমার সাইকেলের পিছনে আমার মায় প্রায় 1 মণ ওজনের একটা বস্তায় 1 বস্তা পুরা মানে বেঁধে দিল আর কি, মানে বাইন্দা দিল। তো ওইটা আমি আমার মা বাইন্দা নিলাম। তো আমি বলে রাখি, আমি আরো আগে বলছি যে আমাদের বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণ হিন্দু বাড়ি আছে, নাথ বাড়ি আছে, তোপা বাড়ি আছে, শিল বাড়ি আছে, কালী বাড়ি এবং বিভিন্ন রকম আশ্রম যেখানে কীর্তন হয়, উলু দেয় হিন্দুরা, ঘন্টা বাজায়, পুজো করে। যাই হোক, তো আমি মূলত সাইকেল দিয়ে নানুর বাড়িতে গেলাম, আমার এত সময় লাগে না, বড় জোর 30 মিনিট। তো আমি কখনো এরকম ভারী কোনো কিছু সাইকেলে নিয়ে যাই নাই, তো আমার অভিজ্ঞতা নাই যে কতটা সময় লাগতে পারে। তা আমি ভাবলাম হয়তো 30 মিনিটে লাগবে। তো মূলত রাসেল ভাই আমি যখন সাইকেলটা চালানো শুরু করলাম, তো আমি আস্তে আস্তে যত মানে গভীর রাস্তায় যাওয়া শুরু করলাম, ততই আমার কাছে মনে করেন যে সাইকেল আরো ভার মনে হওয়া শুরু হইলো আর কি, খুব ভার লাগতেছিল। তো আমি মনে করেন যে নন্দীবাড়ি, দাসবাড়ি, পুষ্কুনির পার, মোরের আরং, সীতাকলা, শ্মশানের রাস্তা, এগুলা দিয়ে মনে করেন যাওয়া লাগে। তারপর আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ওই মহাসড়ক হয়ে তারপর মনে করেন যে আপনার আমার নানুর বাড়ির রাস্তা। আর যাই হোক, তো মনে করেন যে আমি কালীবাড়ি, দাসবাড়ি এগুলা পার হইয়া মনে করেন যে হাইলচর নামের একটা জায়গাতে আসলাম। তো হাইলচর ওই জায়গায় মনে করেন যে একটা খাল পরে, ওই খালটা পার হইতে গেলে একটা পোল, মানে একটা ভাঙ্গা পোল আছে, ওই পোলটা পার হইতে। তো মূলত ওই পোলটার আগে হচ্ছে আপনার 3 রাস্তার একটা মোড়। তো ওই 3টা রাস্তা মূলত 3টা গ্রামের। তো এক পাশে হইলো একটা কবরস্থান, কবরস্থানের ভিতরে হইলো অনেকগুলা শিমুল গাছ, অনেক লম্বা লম্বা। ওই শিমুল গাছ থেকে মনে করেন যে ফুল পরে একদম রাস্তাটা খুব সুন্দর হয়ে যায়, রক্তের মতো মনে করেন যে পুরো রাস্তা ফুইটা যায় আর কি, একদম লাল লাল, মানে রক্তবর্ণ ধারণ করে রাস্তা, এমন একটা ব্যাপার স্যাপার। তো সাইকেলটা একটু ভার মনে হইতেছে, আমার একটু কষ্ট লাগতেছে। তো তখন মনে করেন যে চালাইতে চালাইতে একটু সন্ধ্যায় হয়ে গেছে, মানে যতটুকু ভাবছিলাম তার চাইতে বেশি সময় লাগতেছিল। তো সন্ধ্যা বলতে মনে করেন যে আসরের পরে মাগরিবের আগে এমন একটা অবস্থা। তো তখন যেহেতু গ্রামগঞ্জ, আশেপাশে মনে করেন যে গাছপালা, অরণ্য, বাঁশ গাছ, মানে ওইরকম একটা আলো আস্তে আস্তে কমে যেতেছে আর কি। তো ওই যে পোলটার কথা বললাম যে কবরস্থান, এক পাশে 3 রাস্তার মোড়, তো এক পাশে একটা আবার ছোট টং চায়ের দোকান। তো মূলত এই চায়ের দোকানটা একটা মহিলা চালাইতো। তো মহিলা এক পাশে ওনার ঘর, মানে ওনারা থাকে বসবাস করে, আরেক পাশে মনে করেন যে ওনাদের দোকান আর কি। তো তখনকার সময় চায়ের দোকানে আপনার ছোট ছোট মিষ্টি পাওয়া যেত 3 টাকা করে, আর রুটির দাম ছিল আপনার 5 টাকা করে। তো আমার কাছে যেহেতু 20 টাকা ছিল, তো আমি 2টা রুটি খাইছিলাম। আমার খুব খিদা লাগছিল, সাইকেল থামায়া মনে করেন যে আমি ওনার দোকানে গিয়া 2টা রুটি খাইছিলাম আর একটা মিষ্টি খাইছিলাম। তো ওনার কাছে বাংতি নেই বিদায় মনে করেন যে উনি আমার 3টা মিষ্টি নেওয়ার লেগে রিকোয়েস্ট করলো। তো আমি ভাবলাম যেহেতু এই মিষ্টিগুলো আমার পছন্দের, আরো 2টা নিয়ে আনি। তো উনি ওই মহিলা, মানে দোকানদার মহিলা, আমার আরো 2টা মিষ্টি আপনার পলিটিনে পেঁচে আমার সাথে দিয়ে দিল। তো রাসেল ভাই বলে রাখি যে ওনার দোকান থেকে বাইরেলেই মনে করেন যে ওই পোলটা পরে, খালের পোল, ওই পোলটা পার তারপরে যাইতে হয়, আর এক পাশ হইল কবরস্থান। তা আমি যখন সাইকেলটা নিয়ে পোলের উপরে উঠতেছিলাম, তো খুবই অবাক করার বিষয় হলো রাসেল ভাই, মানে আমি তখন আমিও একটু অবাক হয়েছিলাম, ছোট অবস্থা, মানে আমি তো ছোট মানুষ ছিলাম, যে 1 মণ একটা বস্তা নিয়ে আমি পোলের উপর একটা সাইকেল টাইনা তুলতেছি, বাট আমার ওইরকম একটা ওজন, মানে এখন আইসি যে মানে সমান রাস্তা, সমতল রাস্তা চালাই আইসি যে একটা ওজন লাগছে আমার কাছে, যে একটা ভার লাগছে, মানে ওই পোলে আমার সাইকেলটা টাইনা তুলতে আমার এত একটা ভার কিংবা ওজন লাগছে না। তো হঠাৎ করে যখন আমি আবার ওই পোলের থেকে অপোজিট পাশে, মানে অপর পাশে আবার নিচে নামতাছি, পোলটা একটু উঁচু টাইপের। তো যখন এই পোলটা পার হইয়া আমি অপর পাশে নামতে গেছি, মানে একটু ঢালের দিকে, মানে একটু নিচু জায়গাতে, তো তখন আমি দেখলাম যে একটা মহিলা দাঁড়ায় রয়েছে, একটা ছাগল সহকার, মানে হাতে একটা ছাগলের দড়ি নিয়ে উনি দাঁড়ায় রয়েছে। তুই আমার বলতেছে আমার একটা মিষ্টি দাও।
তাহলে আমি ভাবলাম হয়তো গ্রামগঞ্জের মানুষ তো ঠাট্টা মশকরা করে, তো তখন আমিও ছোট মানুষ ছিলাম, এত একটা মাথায় ধরে নেয়। প্রথমে ওনার দিকে তাকায় রয়েছি, তো উনি আবার খুব সিরিয়াস হয়ে গেল, আমার একটা মিষ্টি দাও না, খুব ভালো করে বলল, মানে একদম কেমন বলবো আপনারে, মনে করেন যে খুব আবদার সহকার, জানো আমার উনি অনেক পরিচিত। না আমি আর কি করবো, ওনার একটা মিষ্টি দিয়ে আমি ওনার সাথে আমিও একটা মিষ্টি খেলাম, খাওয়া তারপর আমি আবার সাইকেল চালানো শুরু করলাম। আর মজার ব্যাপার হলো কি রাসেল ভাই, এবার আমার কাছে সাইকেলটা অনেক পাতলা অনুভব হইতেছিল, মনে হইতেছিল যে এখন যে কুড়া আছে আমার সাইকেলের পিছনে ওইটা আসলে নাই। তা আমি ওইটা নিয়ে মনে করেন যে চালাইতে চালাইতে আমি মোটামুটি দেবিদ্যার রাস্তায় রওনা হইলাম। তো মজার ব্যাপার হলো রাসেল ভাই, আমি যে দেবিদ্যার ঢুকছি, আপনার দেবিদ্যার থানার পরে হচ্ছে মহিলা কলেজ, মহিলা কলেজের পরে হচ্ছে একটা সমিল। এই সমিল নিয়ে অনেক প্রচলিত ঘটনা আছে। একবার বুথের ভিতরেও আপনারা একটা ঘটনায় ইমেল একটা প্রচার করছিলেন ওই দেবিদ্যার ওই জায়গাটা, মানে ওই সমিল নিয়ে। আপনি একটু স্মৃতিচারণ করলে হয়তোবা আপনিও মনে করতে পারবেন। তো ওই জায়গাটাতে আসার পরে আবার আমার সাইকেলটা মনে করেন যে অস্বাভাবিকভাবে ভার অনুভব হওয়া শুরু হইল, মনে হইতেছে অনেক ভার, চালাইতে পারতাছি না। তো দূরপাল্লার যে রাস্তাগুলা আপনার মহাসড়ক গুলা, আপনার ওই মহাসড়ক গুলা সাধারণত এইরকম গ্রামগঞ্জের সাইডে একটু উঁচা হয়, আর সাইডে যে জায়গাগুলা যেগুলা পথচারীরা হাঁটে যেগুলো একটু নিচু হয়। তা আমি যে সাইকেলটা চালাইতেছিলাম এটা হলো রাসেল ভাই 2.5 ইঞ্চি একটা সাইকেল, তখন আমি ছোট মানুষ ছিলাম। তা আমি যদি ওখান থেকে স্বাভাবিক নিচে পড়ি, মানে যে জায়গাতে মানুষ হাঁটে পথচারীরা, আমি অনেক ব্যথা পাওয়ার কথা। তো একটা গাড়ি আপনার মনে করেন যে দূরপাল্লার গাড়ি, মোটামুটি আমি নাম বলবো না, মোটামুটি ভালো স্পিডে তখন চলতেছিল। তো গাড়িটা আমার এমন একটা চাপ দিছে, মনে করেন যে আমি সাইকেল নিয়ে একদম ওই জায়গায় পড়ে গেছি। ওই সোমেলটার একটু বর্ণনা দিই। তো ওই সোমেলটাতে মূলত দিনের বেলায় কাজ হয়, মানে আসরের আজানের পর আর কোনো কাজটা হইতো না তখনকার সময়। আপনার মনে করেন তো সোমেলটার একটু বর্ণনা দিই। আপনার মনে করেন সোমেলটার এক পাশে হচ্ছে আপনার কবরস্থান, বা আমার আগে যিনি ইমেল পাঠাইছিল উনি হয়তো বা আপনার বর্ণনা দিয়েছিল, তারপরও লিসনারদের বোঝার সুবিধার্থে আমি বলি। তো এক পাশে কবরস্থান, এক কথায় বলতে গেলে আশেপাশে কোনো বাড়ি টাড়ি নেই, অনেকটা জনমানব শূন্যহীন এলাকায় বলতে পারেন। তো আমি যখন সাইকেল থেকে পড়ে যেতেছিলাম নিচে, তো আমার কাছে এরকম অনুভব হইতেছিল যে আমার আসলে কেউ দৌড়ে রাখছে, বা আমি আস্তে আস্তে নিচে পড়তেছে। মানে কেমন অনুভূতি হইতেছিল রাসেল ভাই, ধরেন জর্জেট কাপড় আছে না, কিংবা বোরকার কাপড় শরীরে স্পর্শ হইলে যেরকম লাগে, মানে ওইরকম অনুভূতি অনুভব হইতেছিল যে আমি নিচে পড়ছি। নিচে পড়ার পরে আরেকটা মজার ব্যাপার হলো রাসেল ভাই, যখন আমি সাইকেলটার আবার তোলার চেষ্টা করছি, খুব হালকা মনে হয়েছে। আবার মনে করেন যে কুড়াগুলো আছে না, যে কুড়াগুলো আমার পেছনে ছিল বস্তাতে, একটা কুড়ো মনে করেন যে মাটিতে পড়ে না। তো এই ছিল একটা অবাক করা ঘটনা রাসেল ভাই। তো যেটা আসলে আমি এখনো কোনো হিসাব কিতাব মিলাতে পারি না। আর তখন আমার মাথায় এই জিনিসটা কাজ করে নাই যে আমার পকেটে মিষ্টি আছে না কি আছে, এই মহিলা কেমনে জানলো, বৃদ্ধ মহিলা। তো এটা খুবই আশ্চর্য আর অবাক করা একটা ব্যাপার ছিল আমার লেগে। কিন্তু হ্যাঁ, এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া গ্রাম বাংলার প্রকৃতির মাঝে একটি ঘটনা, যেটা শুধুমাত্র আমার জন্য একান্ত সত্য ঘটনা, আর অন্য মানুষের জন্য শুধুই গল্প। সো যদি ভালো লাগে, প্রচারযোগ্য মনে হয় রাসেল ভাই প্রচার করেন। আর গত শুক্রবারে আমার একটি ঘটনা আপনি শেয়ার করছেন, আপনার প্রতি রইল ভালোবাসা। ভালো থাকবেন আপনি, আল্লাহ হাফেজ। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.com-এ। আমি রাসেল। আশা